টেবিলে ইউটিউব অন করে আয়াতুল কুরসি প্লে করলাম। আমার খাটের নিচে একটা লাশ শুয়ে আছে। কে আনলো এই লাশ? কার লাশ এটি? সত্যিই কি লাশ নাকি অন্য কিছু? আমি কি ভুল দেখলাম? আমি কি এখনো সেই লাশের ওপরে শুয়ে আছি? লাশটা কি আমার খাটের নিচে এখনো? এর কিছুক্ষণ পর বাবার ডাকে আমার ঘুম ভাঙে। আমি ভয় পেয়ে যাই। এটা কি সত্যিই বাবা? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি চট্টগ্রাম থেকে তানভীর হাসান রাকিব বলছি। আমি এখন অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমি অনেক আগে থেকেই ভূত এফএম শুনতাম এবং কিছুদিন হলো ভূত.com শুনছি। আমার আজকের ঘটনাগুলো প্রচারযোগ্য হলে যারা আমাকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে ভেবেছিলাম আমার ঘটনাগুলো ভয়েস রেকর্ড করে পাঠাবো, কিন্তু আমার উচ্চারণজনিত সমস্যার কারণে সিদ্ধান্ত নেই আপনাকে ঘটনাগুলো লিখে পাঠাবো ইমেইলের মাধ্যমে। আমি আমার ঘটনাগুলো খাতায় লিখে ঘটনা আকারে সাজাই, এরপর আমি টাইপ করে লিখছি। জানি না কেমন হবে, ভুল ত্রুটির জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতে বলে রাখা ভালো, আজকে আমার বলা ঘটনাগুলো আমার বাসাকে কেন্দ্র করে, আমার নিজের সাথে ঘটা ঘটনা। আজকে আমি 4টি ঘটনা শেয়ার করব। অনুরোধ করছি মন দিয়ে শুনবেন। কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। সময়টা 2013-র শেষ দিকে। আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ছি। আমার বাবা সরকারি চাকরি থাকার কারণে চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে বদলি হয়ে যান। বাবার অফিসের পাশেই বড় জায়গা নিয়ে নতুন একটি আবাসিক গড়ে ওঠে। তখন 4-5টি বিল্ডিং ছিল সেখানে। বিল্ডিংগুলোর অবস্থান ছিল খুবই খোলামেলা এবং একটি থেকে অন্যটির দূরত্ব ছিল প্রায় 40 থেকে 50 মিটার। আমরা একটি 6তলা বিল্ডিংয়ের 5ম তলায় উঠি এবং আমাদের সাথে বেশ কিছু পরিবারও ওঠে সেই বিল্ডিংয়ে। আমাদের বিল্ডিংটি ছিল প্রধান রাস্তা থেকে 50 মিটার দূরে। যদিও রাতের বেলা খুব নীরব থাকতো জায়গাটা, কিন্তু সেই রাস্তা দিয়ে হঠাৎ কোনো মালবাহী গাড়ি যখন ঝাঁকুনি খেত, সেই শব্দে আমার বুকটা কেঁপে উঠত। আমার সাথে প্রাকৃতিক বা অতি প্রাকৃতিক ঘটনা শুরু হয় 2016 সাল থেকে। তখন আমি প্রচুর ভৌতিক অনুষ্ঠান শুনতাম। রাতে ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম, তাই এফএম রেকর্ডার অন করে অনুষ্ঠানগুলো শুনতাম এবং পরবর্তী অংশগুলো পরবর্তীতে শুনে নিতাম। সেই সময় আমার রুমে আমার খালাতো ভাই থাকতো। সে একটা কোম্পানিতে জব করত। তাদের কোম্পানির জব বা কাজের ধরন এমন ছিল যে 7 দিন দিনে কাজ করতে হতো এবং পরবর্তী 7 দিন রাতে কাজ করতে হতো। তাই স্বাভাবিকভাবেই যখন ভাইয়ের রাতে কাজ থাকতো তখন আমাকে একাই ঘুমাতে হতো। আমাদের বাসায় 3টি বেডরুম, একটি ডাইনিং রুম, 2টি টয়লেট, 2টি বারান্দা এবং একটি রান্নাঘর। আব্বু আম্মুর রুম থেকে আমার রুম তখন বেশ খানিকটা দূরে। এবারে ঘটনায় প্রবেশ করছি। 2016 সালের মে মাসের কোনো একদিনের ঘটনা। আমি তখন 7ম শ্রেণীতে পড়ছি। আমার খালাতো ভাইয়ের সেদিন নাইট ডিউটি ছিল। আমার স্কুলের পড়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। ঘড়ি না দেখার কারণে সঠিক সময়টা আমি বলতে পারছি না। আমার এখনো রাতের খাবার খাওয়া হয়নি, কিন্তু মা বাবা ঘুমাচ্ছে, তাই আমার খাবার বেড়ে ডাইনিং রুমে বসে খাচ্ছিলাম। সেদিন ওই সময়টায় কেন যেন আমার খুব ভয় করছিল। চারিদিকে নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি টেবিলের এক প্রান্তে বসে খাচ্ছিলাম। টেবিলের বিপরীত প্রান্তে সেই ভয়ঙ্কর নীরবতা ভেঙে একটা বিকট আওয়াজ আমার কানে আসে। মনে হলো একটা অদৃশ্য কোনো শক্তিশালী হাত আমার টেবিলের ওপর সজোরে আঘাত করছে। সাথে সাথে টেবিলের সমস্ত কিছু নড়ে উঠল। আমার পানির গ্লাসটা ঠাস করে পড়ে গেল
টেবিলের ওপর। আমি ডাইনিং রুমে কাউকেই দেখতে পেলাম না, তাই আমার ভীতর শরীর মুহূর্তে কেঁপে উঠল। আমি এক দৌড়ে চলে যাই মা বাবার রুমে। আমার মনে হলো আমি কি ভুল শুনলাম, কিন্তু সেই বিকট ভয়ঙ্কর শব্দটা আমার মা বাবাও পেয়েছেন। এরপর আমি খাবার শেষ না করে মা বাবার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক ছিল। খালাতো ভাই ডে শিফটে চলে আসলো, তাই 7 দিন রাতে ঘুমাতে কোনো অসুবিধা হলো না এবং ততদিনে আমার ভয় কেটে গিয়েছে। আমি ভাবলাম এ ধরনের কোনো ঘটনা হয়তো আমার সাথে আর হবে না। কিন্তু সত্যি কি তাই? না, এটা তো মাত্র শুরু। এবারে দ্বিতীয় ঘটনার মুখোমুখি আমি। এই ঘটনার কয়েক মাস পরেই ঘটে ঘটনাটি। সেই একই পরিবেশে তখন পড়া শেষ করতে করতে রাত হয়ে গিয়েছে অনেক। ঘড়িতে 1:10। ভাই অফিসে চলে গিয়েছে, মা বাবা ঘুমাচ্ছিলেন। সেদিনের সেই ঘটনা মনে পড়ে যায় আমার, তাই কিছুটা ভয় পাচ্ছিলাম। ভাবলাম আম্মুকে ডাকবো। আম্মুর রুমে যেতে হলে ডাইনিং রুম দিয়ে যেতে হয়, কিন্তু আমি ডাইনিং রুমে যেয়ে দেখি আম্মু। আবছা আলোতে যতটুকু দেখতে পেলাম, তিনি অন্ধকারের মধ্যে সাদা কাপড় পরে হালকা ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছেন টেবিলের শেষ প্রান্তে। তখন কিছুটা স্বস্তি পাই, কিন্তু অদ্ভুত ব্যাপার, ডাইনিং রুমটাতে আসতেই আমার কাছে খুব ঠান্ডা লাগছিল। বারান্দা তো বন্ধ, তাহলে রুমটা এত ঠান্ডা হলো কিভাবে? যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাওয়াতে আম্মুকে বললাম, আম্মু খাবারটা গরম করে দাও তো। আম্মু কোনো সাড়া দিল না। আমি আবারও আম্মুকে বললাম, খাবারটা গরম করে খাবারটা বেড়ে দাও, আমি টয়লেট থেকে আসছি। এখন একটা গোঙানির মতো আওয়াজ আমি শুনতে পাই। ভাবলাম তিনি হয়তো খাবার গরম করতে উঠেছেন। এরপর আমি টয়লেটে চলে যাই ফ্রেশ হওয়ার জন্য এবং 7 থেকে 8 মিনিট পর টয়লেট থেকে বের হয়ে দেখি ডাইনিং রুমের লাইটটা এখনো অফ করা। অল্প আলোতে দেখি আমার আম্মু বসার জায়গা চেঞ্জ করে আমার পাশের চেয়ারে মাথা নিচু করে বসে আছে। এরপর আমি তাকে কিছু বলি না। আমি আমার রুমে চলে যাই এবং গামছা নিয়ে মুখ মুছতে মুছতে ডাইনিং রুমে লাইটের সুইচের কাছে যাই লাইট চালানোর জন্য। লাইটের সুইচটি ছিল আমার আম্মু বসে থাকার ঠিক পেছনে, তাই আমি যখনই আম্মুর কাছাকাছি যাই তখনই আমার কাছে প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হয়। আমি বুঝতে পারছিলাম না এই ছোট্ট জায়গাটা এত ঠান্ডা হলো কিভাবে। তখন আমার গামছাটি আমার মুখে। তখন আমার ঠিক পেছনেই আমার আম্মু বসেছিল। আমি লাইট জ্বালাই। পরক্ষণে আমি পেছনে ফিরে দেখি ডাইনিং রুমে কারো কোনো অস্তিত্ব নেই। আম্মু তো বসেছিল এখানে, এত তাড়াতাড়ি কোথায় যাবে সে? আমি ভাবলাম হয়তো ঘুমোতে চলে গেছে, কিন্তু এতটা নিঃশব্দে কিভাবে যেতে পারে? হয়তো রান্নাঘরে চলে গেছে, কিন্তু রান্নাঘরে যেয়ে দেখি কেউ নেই। এরপর আব্বু আম্মুর রুমে যেয়ে দেখি দরজা লাগানো, কিন্তু এত তাড়াতাড়ি আম্মু দরজা লাগিয়ে ফেলল, কোনো শব্দই পেলাম না। হতে পারে আমি শুনতে পাইনি কোনো কারণে। আমি তখন পর্যন্ত ভয় পাচ্ছিলাম না। রুমটা এত ঠান্ডা হওয়ার বিষয়টা যদিও বুঝতে পারছিলাম না, তারপরও সব স্বাভাবিক লাগছিল আমার কাছে। এরপর আমি চেয়ারে বসি খাবার খাওয়ার জন্য এবং খাবারে হাত দেই। খাবারটি ছিল প্রচণ্ড রকমের ঠান্ডা। মনে হলো মাত্র ডিপ ফ্রিজ থেকে খাবারটি বের করে আমাকে দেয়া হয়েছে। আম্মু তো জানতো আমি এখনো রাতের খাবার খাইনি, তাহলে তিনি খাবার ফ্রিজে রাখলেন কেন? আমার তখন খুব রাগ হচ্ছিল আম্মুর ওপর। তারপর কোনো মতে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে আম্মুকে কিছুটা বিরক্তির সুরেই বললাম, তোমাকে রাতে বললাম খাবার গরম করে দিতে, তা না করে তুমি ফ্রিজ থেকে খাবার বের করে দিয়েছ কেন? কিছুটা অবাক হয়ে আম্মু বলে, কি বলিস? কখন বলেছিস আমাকে? তখন আমি আম্মুকে রাতের ঘটনা বলি। এরপর আম্মুর উত্তর শুনে আমি হতভম্ব হয়ে যাই। আম্মু বলল, আমি তো কাল রাতে ঘুম থেকেই উঠিনি। ডাইনিং রুমে বসে থাকা তো দূরের কথা, আর আমি খাবার ফ্রিজেও রাখিনি, খাবার ঢাকা ছিল টেবিলে। আমি আম্মুর কথা বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবারও বললাম, মনে করে দেখো রাতে সাদা জামা পরে তুমি চেয়ারে বসেছিলে। আম্মু বলল, পাগল হয়েছিস?
আমার তো কোনো সাদা কাপড় নেই। আম্মুর কথা শুনে আমার ভয় দ্বিগুণ হলো। পরক্ষণে আম্মু জিজ্ঞেস করলো, কিরে, রাতে ভয় পেয়েছিস? আমি আমতা করে বললাম, আরে না, এমনি। মা বিষয়টা বুঝতে পারে এবং আব্বুকে বলে। আব্বু মসজিদ থেকে হুজুরকে ডেকে আনে আমাদের ঘরে। হুজুর আমাদের প্রত্যেক রুমের 4 দেয়ালে 4টি করে পেরেক লাগিয়ে দেয় এবং এভাবেই আমাদের ঘর বন্ধ করে দেয়। যেহেতু তখন আমার বোন আমার আম্মুর পেটে ছিল, তাই কোনো ধরনের রিস্ক নিতে চায়নি তারা। কিন্তু এখানে আমার অনেকগুলো প্রশ্ন। সেদিন রাতে যদি আম্মু টেবিলে বসে না থাকে, আমি তাহলে কাকে বসে থাকতে দেখেছিলাম যে কিনা আম্মুর মতো? কেন দেখা দিয়েছিল সে আমাকে? আমার খাবার এত ঠান্ডাই বা হলো কিভাবে, বলতে পারবেন? এরপর অনেক দিন কেটে গেল। আমার বোনের বয়স 5 বছর। আমার খালাতো ভাই তখন বিয়ে করে অন্যত্র চলে গিয়েছে, সুতরাং আমাকে তখন একাই ঘুমাতে হতো। 2021 সালের শেষের দিকে আমাদের বাসার রং করার কাজ হচ্ছিল। হুজুর পেরেকগুলো লাগিয়েছিলেন স্কচ টেপ দিয়ে, দেয়ালে আটকানো ছিল। তো তখন পেরেকগুলো দেয়াল থেকে খুলে ফেলা হলো যাতে সুবিধা হয়। পরবর্তীতে পেরেকগুলো ফেলে দেয়া হয়। এরপর থেকে ছোট ছোট ঘটনা ঘটতে থাকে, যেমন কল থেকে একা একা পানি পড়া। আমার পড়ার টেবিলের পাশে একটা বুকশেলফ ছিল, সেটা হঠাৎ করেই নড়ে উঠত এবং অনেকক্ষণ যাবৎ তা চলত। তবুও কেন যেন ভয় পেতাম না আমি। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার পানি খাওয়ার বোতলের মুখ আটকে রাখলে সকালবেলায় বোতলের মুখ খোলা অবস্থায় থাকতো। আমার রুমে জানালার বা পাশে আমার পড়ার টেবিলে পড়ার সময় মনে হতো দুটি চোখ যেন জানালা দিয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই ঘটনাগুলো আমার সাথে এখনো ঘটে। এর পরের ঘটনা 2022-এর জানুয়ারি মাসে। সময়টা ছিল মাগরিবের আজানের পর। বাবা নামাজে চলে গিয়েছেন এবং মা বোনকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। তখন প্রায় অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল। আমি সন্ধ্যার খাবার খেয়ে প্লেট ধোয়ার জন্য রান্নাঘরের বেসিনের কাছে যাই এবং প্লেট ধুতে থাকি। আবছা আলো ছিল, তাই লাইটটা অন করিনি। বোঝার সুবিধার্থে একটা কথা বলে রাখা ভালো। আমরা জানি মানুষ তার চোখের সাহায্যে মাথা না ঘুরিয়ে তার চারপাশে 210 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। আমাদের চোখের ফোকাস কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে থাকলে সেই বিন্দুর চারিদিকে দৃশ্যগুলো স্পষ্ট না হলেও আমরা অনুমান করতে পারি সেখানে কি আছে। যেমন আপনি যদি সোজা সামনের দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার ডান বা বাম পাশে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে যেমনটা দেখা যাবে, ঠিক তেমনি আমার ফোকাস যখন প্লেটের ওপর ছিল, আমি লক্ষ্য করি আমার কোমরের পাশে কিছু একটা রয়েছে। আমি মাথা না ঘুরিয়ে বোঝার চেষ্টা করলাম এটা আসলে কি হতে পারে। পরক্ষণে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার কোমরের কাছে একটা বাচ্চার মাথা, যে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বলে মনে হলো। আমার কাছে কিছু একটা চাইছে সে। এমন একটা ভঙ্গিতে দাঁড়িয়েছিল যে আমার কাছ থেকে খাবার চাইছে। আমার চোখ তখন প্লেটের ওপরে ছিল। আমি বুঝতে পারছিলাম তার দিকে সরাসরি তাকালে হয়তো ভয় পেতে পারি, তাই আস্তে আস্তে মাথা সোজা রেখে পেছনের দিকে হাঁটছি। তখন রান্নাঘরের দরজার কাছে আসতেই প্লেটটি সেই বাচ্চার দিকে ছুঁড়ে দিয়ে ঘরের বাইরে সিঁড়ির উপরে গিয়ে বসি। এরপর আম্মু আসে, তখন একসাথে ঘরের ভেতরে ঢুকি। এই ঘটনা আমি তখন আম্মুকে শেয়ার করিনি, যেহেতু আমি সরাসরি কিছু দেখিনি, তাই ভাবলাম ভুল হতে পারে আমার। পরবর্তীতে আম্মুর সাথে রান্নাঘরে যাই এবং দেখি প্লেটটা মেঝেতে পড়ে আছে এবং সেখানে কেউ নেই। এটা আমার চোখের ভুল কিনা ব্যাপারটা বোঝার জন্য আমি আবারও একই জায়গায় যেয়ে দাঁড়াই বেসিনের সামনে। এরপর আমি দেখার এবং বোঝার চেষ্টা করি সেরকম কোনো দৃশ্য আমি আবারও দেখতে পাই কিনা, কিন্তু সেখানে আমার কোমরের পাশে বাচ্চার মাথা জাতীয় কিছু দেখতে বা বুঝতে পারছিলাম না। কিন্তু কিছুক্ষণ আগে তো আমি স্পষ্ট বুঝতে পারছিলাম বাচ্চাটা আমার দিকে তাকিয়েছিল এবং মনে হচ্ছিল কিছু একটা চাইছে আমার কাছ থেকে। পুরো বাসাটা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না বাচ্চাটাকে। তবে কোথায় গেল সেই বাচ্চাটা? আমার বলা শেষ ঘটনা শুরু করছি।
এই ঘটনাটি মারাত্মক রকমের ভয়ঙ্কর ছিল আমার জন্য। আমার খুব একটা বেশি নামাজ পড়া হতো না। তখন আব্বু ফজরের প্রত্যেক ওয়াক্তে আমাকে নামাজের জন্য ডেকে দিত। বাবার একটা অভ্যাস ছিল, বিশেষ করে ফজরের সময় আমাকে ততক্ষণ পর্যন্ত বাবা ডেকে যেত যতক্ষণ না আমি বাবার ডাকে সাড়া দিই। এখনো তার ব্যতিক্রম নেই। সময়টা 2022 সালের মাঝামাঝি। তখন আমার সামনে এইচএসসির টেস্ট পরীক্ষা, তাই টুকটাক নামাজ পড়া শুরু করেছি। রোজারিদের প্রায় 1 মাস পর কোনো একদিন আমি খুব স্বাভাবিকভাবে রাতে পড়াশোনা করে ঘুমিয়ে যাই। এরপর ঘুমের মধ্যে বাবার ডাক শুনতে পাই। বাবা আমাকে ডাকছেন নামাজের জন্য। আমি তখন চোখ খুলে ফেলি, কিন্তু অলসতার কারণে তখন বাবার ডাকে সাড়া দিলাম না। ভাবলাম বাবা তো আবার আমাকে ডেকে দেবেন, তখন না হয় ডাকে সাড়া দেব। তাই তার দ্বিতীয় ডাকের জন্য অপেক্ষা করতে থাকলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, বাবা আমাকে আর ডাকলেন না। সবকিছু নীরব, নিস্তব্ধ। এরপর আমি বিছানা থেকে মেঝেতে পা রাখি। তখনই হঠাৎ একটা তীব্র আতরের গন্ধ আমার নাকে আমি অনুভব করি। কোথা থেকে আসলো এই আতরের তীব্র গন্ধ? এটা কি বাবা দিয়েছে? নিজেকে প্রশ্ন করলাম। পরবর্তীতে উত্তর দিলাম, এই গন্ধের আতর বাবা তো কখনো ব্যবহার করতো না। যে আতর বাবা রমজান মাসে এনেছিল তা তো কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে। এরপর আমি আর কিছু না ভেবে অজু করতে যাই। বিছানা থেকে যত দূরে যাচ্ছি আতরের তীব্র গন্ধটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। এরপর অজু করে যেই আবার রুমে ঢুকেছি, গন্ধটা আবারও তীব্রভাবে পেতে শুরু করি। আমি আর পাত্তা দিলাম না এই ব্যাপারে। হতে পারে বাবা নতুন আতর দিয়েছেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য জায়নামাজটা মেঝেতে পাতি। আমার খাটের ডান দিকে জায়নামাজ বিছাই। আমার খাটটি ছিল নিচে ফাঁকা, অর্থাৎ খাটের নিচে কোনো জিনিস রাখা যেত এমন ধরনের খাট, এবং সহজেই তা বের করা যায়। তখন আমার খাটের নিচে কোনো জিনিসপত্রই ছিল না। আমি জায়নামাজে দাঁড়াই, 1ম রাকাতের সূরা পাঠ করি এবং রুকু করে সিজদা দেই। সিজদায় তসবিহ পাঠ করার সময় আমি সেই তীব্র আতরের গন্ধটা আরো তীব্রভাবে পাচ্ছিলাম। আমার মনে হলো কাছাকাছি কোথাও কেউ আতরের ডিব্বা থেকে আতর মেঝেতে ঢেলে দিয়েছে। এরপর আমি সিজদা থেকে উঠি এবং দ্বিতীয় সিজদা দেই। ঠিক তখনই একটা অস্বাভাবিক জিনিস আমি খেয়াল করি। বোঝার সুবিধার্থে বলছি, আমরা জানি সিজদা দিলে আমাদের ডান বা বাম পাশ দিয়ে কোনো মানুষ বা কোনো বস্তু থাকলে আমরা বুঝতে পারি আমাদের পাশে কেউ একজন আছে। ঠিক তেমনি সিজদার সময় আমি আমার বাম পাশে, অর্থাৎ খাটের নিচে কিছু একটার চলাচল বা মুভমেন্ট লক্ষ্য করি। তখন আমার রুমে ডিম লাইট অন করা ছিল, তাই আবছা আলোতে যতটুকু দেখা যাচ্ছে তা হলো সাদা বস্তু জাতীয় কিছু একটা হবে। এরপর সিজদা থেকে উঠি এবং দ্বিতীয় রাকাতের সিজদার সময় আমার চোখ বাঁদিকে ঘুরিয়ে বোঝার চেষ্টা করি সেখানে আসলে কি আছে। আমি বুঝতে পারি যে একটা লম্বা সাদা আকারের বস্তা জাতীয় কিছু আমার খাটের নিচে লম্বালম্বিভাবে শোয়ানো। আমার কৌতূহল তখন আরো বেড়ে গেল। খাটের নিচে আসলেই কি আছে দেখার তীব্র ইচ্ছা জাগলো। আমি তাই কোনো মতে নামাজ শেষ করে বসা অবস্থায় মাথাটি বাঁ দিকে ঘুরিয়ে আস্তে আস্তে নিচের দিকে ঝোঁকাই। এরপর আমি যা দেখি তা অনেকেই বিশ্বাস করবেন না। আমি এমন একটা দৃশ্য দেখলাম যা মুহূর্তেই আমার গায়ের লোমগুলোকে দাঁড় করিয়ে দিল। গা শিউরে উঠছিল আমার। খাটের নিচ থেকে কোথা থেকে যেন সরু আলো এসে পড়েছে। সেই আলোতেই দেখলাম সাদা কাফনে মোড়ানো একটা লাশ লম্বা করে শোয়ানো আছে আমার খাটের নিচে। কাফনের এক টুকরো কাপড় বাতাসে উড়ছে, যা প্রথম সিজদার সময় আমি মুভমেন্ট হিসেবে বুঝতে পেরেছিলাম। এই দৃশ্য দেখে আমার মাথা আমি আর ওঠাতে পারছিলাম না। শরীর ভারী হয়ে আসছিল। প্রচণ্ড জোরে চিৎকার করতে চাইছি, কিন্তু কেন যেন পারছি না। সেই লাশের শরীর থেকে আতরের গন্ধ আসছিল। মনে হলো সেই আতরের গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। আমি বসা থেকে উঠতে পারছিলাম না। মনে হলো কেউ যেন প্রচণ্ড শক্তি দিয়ে আমার শরীরটাকে নিচের দিকে চেপে ধরে রেখেছে। শরীর দিয়ে গড়গড় করে ঘাম পড়তে থাকলো। পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেল। আমি মনে মনে আল্লাহর নাম বলতে বলতে এক লাফ দিয়ে মশারি ছেড়ে বিছানায় উঠে পড়ি এবং জোরে জোরে সূরা পড়তে থাকি। কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার মোবাইল হাতে নিয়ে আমি দেখলাম রাত
2:33। ফজরের ওয়াক্ত এখনো হয়নি। তাহলে কে আমাকে ডাকলো? আমি মোবাইল ইউটিউব থেকে আয়াতুল কুরসি প্লে করলাম। আমার খাটের নিচে একটা লাশ শুয়ে আছে। কে আনলো এই লাশ? কার লাশ এটা? সত্যিই কি লাশ নাকি অন্য কিছু? আমি কি ভুল দেখলাম? আমি কি এখনো সেই লাশের ওপরেই শুয়ে আছি? লাশটা কি আমার খাটের নিচে আছে এখনো? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এর কিছুক্ষণ পর বাবার ডাকে আমার ঘুম ভাঙে। আমি আবারও ভয় পেয়ে যাই যে এখন আমাকে ডাকছে সে কি সত্যিই বাবা? আমি সাড়া দিলাম না। পরবর্তীতে বাবা আবারও আমাকে ডাকে এবং আমি সেই আতরের গন্ধটা আর পাচ্ছিলাম না। এরপর বাবা আমার রুমে প্রবেশ করে এবং পুনরায় আমাকে ডাকে। আমি বুঝতে পারি তিনি আমার বাবা। তখন আমি তার ডাকে সাড়া দেই। এরপর বাবাকে বলি, তুমি যাও, আমার ভালো লাগছে না। বাবা চলে গেল। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা খাটের নিচটা দেখার সাহস হয়ে ওঠেনি আমার। তাই বোনকে বললাম, দেখতো খাটের নিচে কোনো বস্তা জাতীয় কিছু আছে কিনা। সে বলল, না ভাইয়া, কিছু নেই। পরবর্তীতে আমি নিজে দেখলাম কিছুই ছিল না সেখানে। এ ঘটনা আমি কাউকে জানাইনি এবং এই প্রথম আমি কোথাও এটা শেয়ার করছি। এখানে অনেকগুলো প্রশ্ন। ফজর হওয়ার আগে কে আমাকে বাবার কণ্ঠে ডেকেছিল, যেটা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম? আতরের গন্ধটা কেন পাচ্ছিলাম? আর সেই সাদা কাপড়ে মোড়ানো লাশ আমার খাটের নিচে কিভাবে এলো? এসবের উত্তর আমার জানা নেই। আমি সবাইকে বলতে চাই, রাতে ঘুমাতে যাবার আগে নিজের খাটের নিচে ও আশেপাশে একটু দেখে নেবেন। হয়তো হতে পারে আমার মতো আপনিও দেখলেন একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। হতে পারে আপনার খাটের ঠিক নিচেই সেই লাশটা রয়েছে এবং আপনি এখন সেই লাশের উপরে শুয়ে আমাকে শুনছেন। একবার চেক করে দেখুন, আছে নাকি ভয়ঙ্কর লাশটা যেমনটা আমি দেখেছি। আজ এতটুকুতেই থামতে হচ্ছে। আমার আরও ঘটনা আছে এবং এই ঘটনাগুলো শুধুমাত্র আমার সাথেই ঘটেছে, আমার পরিবারের কারো সাথে ঘটেনি। সম্ভাব্য কারণ আমি খুঁজে পেয়েছি, তা আমি পরবর্তী ঘটনার সাথে আপনাকে পাঠাবো। ততদিন পর্যন্ত রাসেল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ করে রাতে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। তানভীর হাসান রাকিব আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন পতেঙ্গা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। চমৎকার একটা ঘটনা পড়লাম এবং সত্যি এই ঘটনাটি পড়ে আমার নিজেরই এখন ভয় লাগছে যে আজকে রাতে আসলেও কেউ কেউ কি দেখে ফেলবেন খাটের নিচে এমন অদ্ভুত কিছু। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি তানিয়া সুলতানা প্রীতি লিখছি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকল ইউনিয়নের কোটাকল গ্রাম থেকে। প্রথমে আমি ভয় শব্দটা নিয়ে কয়েক লাইন লিখেছি। তার কারণ এই ছোট্ট শব্দটির সাথে জড়িত কিছু ভিন্ন ভিন্ন এবং ছোট ছোট ঘটনা রয়েছে। এই শব্দটির জন্য আমি আমার জন্মের আগেই আমার রক্তের সম্পর্কের দুজন ব্যক্তিকে দেখার সৌভাগ্য হারিয়েছি। আজ আমি ক্রমান্বয়ে সেই ঘটনাগুলোই লিখব। আমি অনিচ্ছাকৃত ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করছি। ঘটনা 1। সালটা 2000। এক্স্যাক্ট সময়টা জানতে পারিনি। আমার দাদা বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল ইউনিয়নের একটি গ্রামে। আমার দাদার নাম রহিম মোল্লা। তিনি তৎকালীন সময়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন বিধায় সবাই তাকে রহিম মাস্টার নামে চিনতেন। বিদ্যালয়টি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ছিল। আমার দাদার একটা দুর্বলতা ছিল, আর তা হলো তার একটা পা ঘোড়া। প্রতিদিনের মতো আমার দাদা বিদ্যালয়ের সমস্ত কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখনকার সময়ে যাতায়াতের জন্য যানবাহন ছিল না, তাই আমার দাদা পায়ে হেঁটেই বাড়ি ফিরতেন এবং সেদিনও পায়ে হেঁটেই ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরেই একটা মোটামুটি রকমের ঘন বাগান পার করে আসতে হতো, আর সেই বাগানটা নিয়ে লোকমুখে নানা রকমের চর্চা শোনা যেত। দাদার সেদিন আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। তিনি আপন মনে আসছেন,
হঠাৎই কেউ একজন দাদাকে প্রবল জোরে ধাক্কা দেয়। দাদা তাল সামলাতে না পেরে পাশে থাকা ড্রেনের ভেতরে গিয়ে পড়ে যান। তিনি উঠতে চেষ্টা করতেই একজোড়া অদৃশ্য হাত এসে তাকে চেপে ধরে। কিছু সময় ধরে বেশ ধস্তাধস্তি চলতে থাকে। সৌভাগ্যবশত সেদিন ৩-৪ জন লোক সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাদের কানে কারো গোঙানির এবং ধস্তাধস্তির আওয়াজ আসে। তারা সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে ড্রেনের ভেতর কাউকে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে তাকে ওঠায়। তারপর তাকে দেখেই চিনতে পারেন। তখনই একজন বলে ওঠেন, আরে ইনি তো আমাদের রহিম মাস্টার, তাড়াতাড়ি করে ওনাকে বাসায় নিয়ে চলো। তারপর লোকগুলো আমার দাদাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গিয়ে গোসল করিয়ে পরিপাটি করে দাদাকে স্বাভাবিক করে তোলেন। বাসার সবাই তো প্রচণ্ড রকমের চিন্তায় পড়ে যায়। তারা সবাই মিলে দাদাকে কি হয়েছে জানতে চাইলে দাদা সবটা খুলে বলেন। সবাই সবটা শুনে দাদাকে কোনো আলেম বা হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করার উপদেশ দেন। তিনি সেটা এড়িয়ে যান। এমন করে চলতে চলতে পার হয়ে যায় কয়েকটা দিন। আস্তে আস্তে দাদার শরীরটা খারাপ হতে শুরু করে। তারপর আস্তে আস্তে তা ভয়াবহ জ্বরে রূপ নেয়। সেই প্রাণঘাতী ভয় এবং জ্বরের মিশ্রণ আমার দাদাকে চিকিৎসা নেবার সুযোগটুকুও দেয় না। কথায় বলে না, বিধাতার লেখন না যায় খণ্ডন। হয়তো আমার দাদার কপালে বিধাতা এমনভাবেই মৃত্যু লিখেছিলেন। তাই তো দাদা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান, আর সেখানেই থেমে যায় স্বনামধন্য রহিম মাস্টারের জীবন কাহিনী। ঘটনা 2। এই ঘটনাটি আমার ফুপার। তাকেও আমি দেখিনি। মায়ের কাছে শুনেছি সে নাকি খুব সুঠাম দেহি এক পুরুষ ছিল। গায়ের রং নাকি ছিল প্রচণ্ড রকমের কালো। যাই হোক, আমার ফুপার মাছ ধরার প্রতি এক বিশেষ ধরনের আকর্ষণ কাজ করত। তাই একদিন রাতে আমার ফুপা সিদ্ধান্ত নিলেন আমাদের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি নামক গ্রামের বিলে মাছ ধরতে যাবেন। সেই সময়টাতে ওই বিল নিয়ে নানা রকম কথা শোনা যেত। এমনকি এখনো প্রতিনিয়ত মানুষ নানা রকমের ভয়ের সম্মুখীন হয় ওই বিলে। ফুপা সিদ্ধান্ত নিলেন সেখানে যাবেন মাছ ধরতে। আসলে সেই বিলটা কুখ্যাত হলেও মাছ পাওয়ার জন্য তা বিখ্যাত ছিল। তাই যেমন ভাবা তেমন কাজ, ফুপা তার এক সঙ্গী নিয়ে বেরিয়ে পড়লেন সেই বিলের উদ্দেশ্যে। বিলে পৌঁছানোর পর চারিদিকে তাকিয়ে দেখেন নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেছে চারপাশটা, যেন পরিবেশটা নিজেকে কালো রঙের চাদরে আবৃত করে নিয়েছে। তাই বেশি না ভেবে তারা মাছ ধরার কাজে লেগে পড়লেন। কিছু সময় ভালোভাবেই পেরিয়ে যায়। কোনো রকম ছোট্ট একটা টর্চের আলোতে মাছ মারতে মারতে এগিয়ে যাচ্ছেন তারা। হঠাৎ করেই গুমোট কালো এক বিশাল কিছু আমার ফুপার সামনে বেশ নড়ে চড়ে ভেসে ওঠে। আচমকাই এমন ঘটনা ঘটায় ফুপা বেশ ভয় পেয়ে যান। আসলে আমাদের মস্তিষ্ক বিশেষ করে দুটো পরিস্থিতিতে শান্তভাবে কাজ করতে পারে না। এক, অত্যন্ত রেগে গেলে। 2, অত্যন্ত ভয় পেলে। ফুপার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ফুপা ঠান্ডা মাথায় ভাবার সময় পেলেন না যে তিনি যেটা দেখেছিলেন সেটা আসলে কি। তিনি প্রচণ্ড ভয় পেয়ে আর মাছ না ধরে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে কাউকে তেমন কিছু বলেন না, কিন্তু তার মুখ দেখে ফুপি কিছুটা আন্দাজ করতে পেরে অনেকে জোরাজুরি করেন। জোরাজুরির এক পর্যায়ে ফুপা সবটা খুলে বলেন। ফুপি চিন্তিত মুখ নিয়ে ফুপাকে বলেন গোসল করে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়তে। কিন্তু আমার ফুপাও ছিলেন তেমন নাছোড়বান্দা। নিজের শরীরের মতোই নিজের মনকে সুঠাম হিসেবে প্রমাণ করার জন্য তিনি ব্যাকুল। তাই ফুপাও জিদ করে বললেন, আরে ধুর, কি যে বলো তুমি? তোমার কি মনে হয় আমি ভয় পেয়েছি? না, আমি কোনো ভয় টয় পাইনি। তাই সব গোসলের দরকার নেই আমার। এখন আমাকে খেতে দাও, খুব ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। ফুপার এমন কথায় ফুপি বুঝতে পারে ফুপা তার কোনো কথা শুনতে রাজি না। তাই ফুপিও বাধ্য হয়ে খাবার বেড়ে দেন, আর ফুপাও বেশ আয়েশ করে খেয়ে ঘুমিয়ে পড়েন। কেটে যায় কিছুদিন। ফুপা আর যান না মাছ ধরতে। তার মনের গভীরে ভয়টা বেশ ভালোভাবেই জেঁকে বসেছিল, কিন্তু তা তিনি কারো সামনে প্রকাশ করেন না। আস্তে আস্তে ফুপাও একটু অসুস্থ হয়ে পড়েন, তবে অতটা ধরার মতো নয়। আমার ফুপার বিদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই ভিসা,
পাসপোর্ট করার জন্য ঢাকায় গিয়ে মেডিকেল চেক আপ করান, তখন ধরা পড়ে তার জন্ডিস হয়েছে। শুধু জন্ডিস নয়, লিভারকেও অকেজো করে দিয়েছে রোগটা। এসব রিপোর্ট আসার পর ফুপার বিদেশ যাওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বাসায় ফিরে আসতে হয়। এর কিছুদিন পর থেকেই ফুপার প্রচণ্ড জ্বর হয়। তার এই জ্বরের জন্য তাকে ঢাকা অবধি নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফুপাও আমার দাদার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। ঘটনা 3। ঘটনাটি আমার বাবাকে কেন্দ্র করে। এবারের ঘটনাটার শেষটা একটু ব্যতিক্রম। আমার বাবা খুব ছোটবেলায় এই ঘটনাটির সম্মুখীন হন। আমার দাদার ইচ্ছে ছিল আমার বাবাকে হাফিজি পড়াবেন। সেই অনুযায়ী বাবাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। বাবা সেখানেই পড়াশোনা শুরু করেন। আস্তে আস্তে বাবা বেশ অভ্যস্ত হয়ে যান সেখানে, আর পেরিয়ে যায় বেশ কয়েকটি মাস। বাবা বেশ মেধাবী থাকায় হুজুর তার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং ভালোবাসতেন। আমরা লক্ষ্য করি একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদের পাঠানো হয় চাল তোলার জন্য। তেমনি বাবার মাদ্রাসা থেকে চাল তোলার জন্য বাবাকে এবং বাবার কাছের বন্ধুকে দায়িত্ব দেয়া হয়। পরিকল্পনা অনুযায়ী বাবা এবং তার বন্ধু সকাল সকাল বেরিয়ে পড়ার কথা ঠিক করেন। রাতে পরিকল্পনা করেন, নিজেদের মতো খাবার খেয়ে শুয়ে পড়েন। ভোরের দিকে হঠাৎ বাবার রুমের দরজায় কড়া নাড়ে। বাবা ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে অবাক হয়ে যান। দেখেন তার বন্ধু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। বাবা বললেন, কি ব্যাপার, তুই এই সময়ে? তখন বাবার বন্ধু বললেন, মনে নেই আমাদের চাল তুলতে যাওয়ার কথা ছিল? তুই তো দেখছি ভুলেই গেছিস বেমালুম। আর এই সময়টা মানে কি? ভোর হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? বাবা বাইরে উঁকি দিয়ে দেখেন বাইরে অনেকটাই আলো ফুটেছে। তাই বাবা বললেন, দাঁড়া আসছি। বাবা তার বন্ধুকে দাঁড় করিয়ে রেখে ফ্রেশ হন এবং বেরিয়ে পড়েন চাল তুলতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় গিয়ে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর বাবা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। যে বন্ধু সবসময় কাঁধে হাত দিয়ে গলাগলি করে চলতে পছন্দ করত, সে কিনা আজ দূরত্ব বজিয়ে রেখে হাঁটছে। তাও একটু আধটু দূরত্ব নয়, অনেকটাই দূরত্ব বিরাজ করছে দুজনের মাঝে। এটা দেখে বাবা বারবার তাকে দাঁড়াতে বলেন, অথচ সে বলছে, আরে এই তো আমি আছি, তুই একটু দ্রুত পায়ে এগিয়ে আয়, তাহলে আমরা একসাথে হাঁটতে পারবো। বাবা তার বন্ধুর কথা শুনে জোরে হাঁটা শুরু করেন, কিন্তু যত দ্রুতই হাঁটা শুরু করেন না কেন তার বন্ধুর কাছে যেতে পারেন না। তিনি দ্রুত হাঁটছেন, মনে হচ্ছে বন্ধু তার গতি বাড়াচ্ছে। এমন অবস্থায় বাবা খেয়াল করেন ভোর এখনো হয়নি, আকাশে পূর্ণ চাঁদ জ্বলজ্বল করছে। তারই ঠিকরে পড়া মায়াবী আলোয় ভুবনে এক আলাদা রকমের উজ্জ্বলতা এনে দিয়েছে, যার ফলে মনে হচ্ছে ভোর হয়ে গেছে। বাবা আরও একটি বিষয় খেয়াল করেন, তাদের তো চাল তুলতে গ্রামের দিকে যাওয়ার কথা, কিন্তু তারা তো যাচ্ছেন ঠিক উল্টো দিকে। মানে তারা যে পথ দিয়ে যাচ্ছেন সেই পথটা কিছু দূরে গিয়ে শেষ হয়েছে একটা কবরস্থানে। তখন বাবা দুয়ে দুয়ে মিলিয়ে 4 বুঝতে পারেন। বাবা তখন বুদ্ধি খাটিয়ে বন্ধুকে বলেন, এই যা, আমি একটা ভুল করে ফেলেছি। আসলে চাল তুলতে আসার সময় বড় একটা বস্তা আনার কথা ছিল, বস্তাটা তো আনতে ভুলে গেছি। আমরা তো বেশি দূর আসিনি এখনো। এক কাজ করি, আমি গিয়ে বস্তাটা বরং নিয়ে আসি। বাবা অপর পক্ষে কোনো জবাবের আশা না করেই উল্টো ঘুরে মাদ্রাসার দিকে হাঁটা শুরু করেন। তার বন্ধুও পেছনে পেছনে হাঁটতে শুরু করে আর তাকে ফিরতে মানা করে। তিনি বলেন তার সাথে নাকি বস্তা আছে, অথচ বাবা বিষয়টা বুঝতে পেরেছেন, তাই তিনি কোনো কথা না শুনেই যত দ্রুত সম্ভব হাঁটতে থাকেন। বাবা শুনতে পান পেছন থেকে তার বন্ধু রাগি রাগি গলায় তাকে যেতে নিষেধ করছে। একটা সময় বাবা মাদ্রাসার কাছে এসে পেছন ফিরে বলেন, তুই কে আমি বুঝতে পেরেছি, তুই তো এটা সেটা বাহানা করে আমাকে নিয়ে গেছিলি একটা অন্যদিকে, এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না। কথাগুলো বলে বাবা নিচে থাকা একটা মাটির দলা হাতে নিয়ে হুজুরের শেখানো দোয়া কালাম পড়ে সেই মাটির দলায় ফোঁ দিয়ে বলেন, আমার দিকে এগোনোর চেষ্টা করলে তোর জন্য বিষয়টা সুখকর হবে না, তাই যদি ভালো চাস চলে যা। এই কথা শুনে বাবার ওই বন্ধু তার রূপ পরিবর্তন করে। সেকেন্ডের মধ্যে সে পরিণত হয় একটি কুঁচকুঁচে কালো অবয়বে।
যার চোখগুলো জ্বলজ্বল করছিল। সে বলে, জেনে গেছিস আমি কে? তাহলে তো ভালো কথা, আমাকে আর কষ্ট করতে হলো না। এবার তাহলে তোর প্রাণটা উপহার দে। বাবার দিকে এগোতে যাবে ঠিক তখনই আল্লাহ তাআলার অশেষ রহমতে ফজরের আজানের মনোমুগ্ধকর ধ্বনি ভেসে আসে। সেই অবয়বটা রাগ করে চলে যায় সেখান থেকে। বাবা এই দৃশ্য দেখে আর সহ্য করতে না পেরে কোনো রকমে দৌড়ে নিজের ঘরে এসে অজ্ঞান হয়ে যান। সকালে বাবার আসল বন্ধু তাকে ডাকতে গেলে দেখেন বাবার দরজা খোলা, অজ্ঞান হয়ে বিছানার কোণে পড়ে আছেন তিনি। তারপর বাবার সেই বন্ধু হুজুর এবং বাকিদের ডেকে নিয়ে এসে বাবার জ্ঞান ফিরিয়ে কি হয়েছে জানতে চাইলে বাবা সবটা খুলে বলেন। এরপর থেকে বাবাকে খুব সাবধানে রাখা হতো। তারপর বাবা 15 পারা হাফেজ হয়ে কোনো এক কারণে মাদ্রাসা ত্যাগ করেন। এরপর বাবা পাড়ি জমান বিদেশের উদ্দেশ্যে। আমার বাবা তার জীবনের পুরোটাই কাটিয়েছেন বিদেশের মাটিতে এবং শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন সেখানেই। 2016 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ রাত আনুমানিক 3টার দিকে বাবা আমাদের ছেড়ে চলে যান। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি আমার বাবাকে জীবনে মাত্র একবার দেখেছি। আমি ক্লাস 5-এ পড়াকালীন সময়ে তিনি একবার এসেছিলেন। তিনি সৌদি আরবে অবস্থান করছিলেন। আমার বাবার ইচ্ছে অনুযায়ী তাকে সৌদি আরবের মাটিতেই দাফন করা হয়। আমি এই সব গল্পই আমার মায়ের কাছ থেকে শুনেছি। আপনারা আমার বাবা, দাদা এবং ফুপার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। জানি আমার ঘটনাগুলো হৃদয়ে ভয় ধরিয়ে দেবার মতো নয়, হাড় হিম করিয়ে দেবার মতো নয়, তবে এই সব ঘটনার জন্য কিছু কাছের মানুষের আদর থেকে বঞ্চিত হয়েছি। তাই ভাবলাম লিখে পাঠাই। আমি অনেক চেষ্টা চালিয়েছি কিছু ভৌতিক অভিজ্ঞতা সংগ্রহ করার, কিন্তু এখনো তা করে উঠতে পারিনি। কোনো একদিন তা করতে পারলে আবারও বসে যাব লেখার উদ্দেশ্যে। আমার ইমেল সিলেক্ট হলে আমাকে একটু জানাবেন। তানিয়া সুলতানা প্রীতি, কোচাকোল, লোহাগড়া, নড়াইল। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি পড়ছি না। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালোই আছেন। আমার নাম আর্য, বাসা মাদারীপুরের একটি পুরনো গ্রামে। আপনার এফএম শুনতে শুনতে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে এখন আপনার এফএম না শুনলে রাতে ঘুম হয় না। অনলাইন থেকে শোনার মতো অবস্থায় নেই, কারণ আমি অনেক মাস যাবৎ লিবিয়া আটকে আছি আর আমার কাছে সিম কার্ড না থাকায় চাইলেও আপনার ভিডিও নিয়মিত দেখতে পারি না, কমেন্ট করতে পারি না, কিন্তু আপনার সব ঘটনা চালিয়ে যাচ্ছি। আমাদের 3 দিন পর পর 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো মোবাইল হটস্পট দিয়ে নেটওয়ার্ক দেওয়া হয় বাড়িতে কথা বলার জন্য। তখন আপনার অনেকগুলো এপিসোড ডাউনলোড করে রাখি এবং রাতে ঘুমানোর আগে চালিয়ে শুনি। কি অদ্ভুত কথা, আমি থামছি একটু। আমার আসলেই আমি ভীষণ ইমোশনাল হয়ে গেলাম এই কথাটা পড়ে। আপনি খুব অল্প সময়ের জন্য আপনার বাসায় কথা বলার জন্য আপনি নেটওয়ার্কের মধ্যে আসেন এবং সেই সময়টা, আপনার সেই মূল্যবান সময়টা আপনি আমাদের প্রোগ্রাম ডাউনলোড করেন।
এটা আসলে দায়িত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং এটা আসলেই আমাদেরকে আরো অনেক বেশি দায়বদ্ধ করে আপনার কাছে, সবার কাছে। সত্যি আমাদের আরো ভালো করতে হবে, আরো অনেক বেশি ভালো করতে হবে আপনার মতো মানুষগুলোর জন্য। আর্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথা আমাকে লিখেছেন সেই কথা আমার জীবনে অনেক বছর, আরো অনেকগুলো দিন প্রেরণা হয়ে থাকবে। তিনি লিখছেন, আমি আগেই বলেছি আমি দেশের বাইরে, তাই চাইলেও আপনার স্টুডিওতে যেতে পারবো না। ঘটনা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আজ এমন একটা কাহিনী শেয়ার করব যা আমার সাথে 2020 সালে ঘটে যাওয়া। তখন আমার বয়স 16। কাহিনী কল্পনা করলে বুঝবেন আমি কতটা অসহায় ছিলাম। সময়টা অগাস্টের শেষ দিকে। আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা বিল আছে। বিল পার করলেই অন্য গ্রাম, দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। আমাদের বাড়ির পাশের রাস্তা থেকে শুরু একটা রাস্তা বিলের মাঝ বরাবর গেছে, যার শেষে একটা পুরনো পুকুর, যা পরিষ্কার না করতে করতে জঙ্গল হয়ে গেছে। ওইখানে প্রতিদিন জুয়া খেলা হতো। আমিও মাঝে মাঝে যোগ দিতাম, সাথে আমার এলাকার আরো 3 ভাই, মোট 4 জন। আমাদের 4 জনের ভেতর একজন সিনিয়র ভাই ছিল, যে আমার চেয়ে প্রায় 10 বছরের বড়। প্রতিদিনের মতো আমরা জুয়া খেলতে যাবার জন্য আলোচনা করি দুপুরের দিকে। বাকি 3 জনের নাম আকাশ, সুব্রত এবং সিনিয়র ভাইটির নাম পলাশ। দুপুরের আলোচনার সময় আকাশ বলে ওঠে ওর বাবা ওকে যেতে দিতে চায় না, কারণ তার বাবা তার কুকর্মের কথা জেনে গেছে। তাই আমাকে বলে আমি যেন সন্ধ্যার দিকে ওর বাড়ি গিয়ে কোনো অজুহাত দেখিয়ে ওকে নিয়ে আসি। আমি রাজি হলাম। সন্ধ্যায় খাবার খেয়ে আকাশের বাড়ি গেলাম এবং ওর বাবাকে বললাম, কাকা, আমরা পাখি মারতে যাব। পরে ওর বাবা যেতে দিতে রাজি হয়। শীতের শুরু তখন। আমার পরনে একটা হাফ প্যান্ট আর একটা হুডি। আমরা দুজন বের হবার পর পলাশ এবং সুব্রতকে আকাশ কল করে এবং তাদেরকে রাস্তায় আসতে বলে, কারণ আমার ফোন বাড়িতে রেখে এসেছি, যাতে টাকা শেষ হলে ফোনটা বিক্রি করতে না হয়। তারপর 4 জন এক হয়ে রওনা দেই সেই বিলের মাঝে পুকুরের দিকে। ওই সিজনে বিলের সবখানে ধান লাগানো, আর ওই ধানের উচ্চতা প্রায় মানুষের সমান। আমরা পৌঁছে দেখি খেলা শুরু হয়ে গেছে। তখন 7:30 বাজে। খেলায় লোক বেশি হওয়াতে আমরা অংশগ্রহণ করব না সিদ্ধান্ত নিলাম, কিন্তু আকাশ বলে সে খেলবে। সে খেলাতে যোগ দিল এবং শুরুটা ভালো না হলেও একটা সময় সে অনেক টাকা লাভ করে এবং কিছু টাকা দিয়ে আমাকে বলে যে দোকান থেকে পানি আর কিছু শুকনো খাবার নিয়ে আসতে। কিন্তু তখনই এলাকার কিছু লোকজন পুলিশ নিয়ে এসে আমাদের তাড়া করে 3 দিক থেকে। আমরা সামনের দিকে দৌড়াতে শুরু করি। সব টাকা পয়সা ওখানেই পড়ে থাকে। ধরা পড়লে পুলিশ ধরবে, পরিবার জানতে পারবে এবং আর কখনো ছাড়বে না। 5-6 মিনিট দৌড়ানোর পর হঠাৎ আকাশ আইলের ওপর শুয়ে পড়ে। যারা আইল চেনেন না তাদের বলি, আইল হলো 2টা জমির পৃথককৃত ছোট রাস্তা। ও পড়ে যাবার পর ওকে আমরা গালাগালি শুরু করি, পেছনে বিপদ, আর তুই ফাজলামি করছিস, এই বলে আমরা আবার দৌড় দেই। কিন্তু একটু সময় পর পেছনে তাকিয়ে দেখি আকাশ এখনো আসেনি। তারপর আমরা আবার ওইখানে ফিরে যাই। বিশ্বাস করেন রাসেল ভাই, তখন থেকে জীবনে অন্ধকার নেমে আসে। আকাশের কাছে এসে দেখলাম ও আইলের ওপরে শুয়ে আছে। কাছে যেতেই দেখলাম ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি বসে ওর মাথাটা কোলে নিয়ে জিজ্ঞেস করলাম, ভাই তোর কি হয়েছে? কোনো উত্তর পেলাম না। ভয় আরো বেড়ে গেল। একটু পর শুনতে পেলাম আকাশ জোরে জোরে গোঙাচ্ছে। এইভাবে 2-3 বার গোঙানোর পর মুখ দিয়ে কিছু সাদা পদার্থ বেরিয়ে আসে। কিছু বুঝে উঠতে পারছিলাম না কাহিনী কি। আমরা আবার ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? তারপর ও একটা দীর্ঘশ্বাস নিয়ে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যায়। আমরা কি করব বুঝলাম না। চারিদিকে লম্বা লম্বা ধান গাছ, সম্পূর্ণ নির্জন অবস্থা। আমি খেয়াল করলাম ওর শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। পলাশ আর সুব্রতকে বললাম,
হাত পা ঘষা দিয়ে গরম করতে। আমি বুকে চাপ দিতে থাকলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। পলাশ ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে পালানোর জন্য দৌড় দেয়। আমি জিজ্ঞেস করলাম, কই যান? উত্তরে বলল, অপেক্ষা কর, ডাক্তার নিয়ে আসছি। আমি আর সুব্রত অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু কারো কোনো খবর নেই। ভয়ে আমার শরীর কাঁপছে। সুব্রত হঠাৎ বলে উঠল। আমি সামনের দিকে এগিয়ে দেখি পলাশ ভাই আসছে কিনা। আমি ওকে বারণ করে দেই, কিন্তু ও আমার কথা না শুনে দৌড়ে যায়। আমি ডেকে বললাম, ভাই, আমার একা ভয় লাগছে, আমি ভয়ে মারা যাব। সবাই চলে গেলেও আমি যেতে পারি না, কারণ আমি ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছি। চারিদিকে বিশাল ধান ক্ষেত, মাঝখানে আমি একটা লাশ নিয়ে বসে আছি। এটা ভাবলেও এখন আমার লোম শিউরে ওঠে। একটু পর খেয়াল করলাম সামনে থেকে আলো আসছে, সাথে অনেকজন লোকের চিৎকার। আমি কি করব বুঝলাম না। তাদের এগিয়ে আসতে দেখে আমি দৌড় দিলাম। অনেক দৌড়ানোর পর ক্লান্ত হয়ে বসে পড়লাম, কিন্তু দূরে আলো দেখে মনে হলো তারা আমাকে খুঁজছে। তাদের চোখে যেন না পড়ি, তাই ধান ক্ষেতের ভেতরে ঢুকে বসে থাকি। কিছুক্ষণ পর আবার বের হয়ে দৌড় দেই, এবং অনেক দৌড়ানোর পর খেয়াল করলাম আমি একই জায়গায় দৌড়াদৌড়ি করছি, কারণ আমি যে খেতে বসেছিলাম সেখানে কিছু ধান ভেঙে নিচু হয়ে পড়েছিল। আমি আবারও দৌড়ালাম, কিন্তু সেই একই ঘটনা। আমি বারবার দৌড়ে একই জায়গায় ফিরে আসছি। গরমে গা থেকে হুডি খুলে খালি গায়ে হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম, আইল দিয়ে দৌড়ালে একই জায়গায় বারবার ফিরে আসছি, তাই আইল দিয়ে আর যাব না। এবার ক্ষেত বরাবর যাওয়া শুরু করলাম। খালি গায়ে ধানের ভেতর দিয়ে দৌড়ানোর সময় পুরো শরীর কেটে যায় এবং অনেক চুলকাতে থাকে। আস্তে আস্তে গতি কমিয়ে হাঁটতে থাকি। শিশিরে সমস্ত শরীর ভিজে গেছে, শীত শীত করতে শুরু করে। ধানের পাতায় গা কেটে যাওয়ার ফলে শরীর জ্বলে আর চুলকায়। শীতে হাত পা নড়তে চায় না। অনেক বেশি দৌড়ানোর ফলে পিপাসাও পেয়েছে খুব। একটা সময় আমি আইল খুঁজে পেলাম। আমার মানসিক শারীরিক অবস্থা এখন এতটা খারাপ বলে বোঝানো যাবে না। আমি ভেঙে পড়ি, মাথা নিচু করে বসে ভাবতে থাকি, কি হচ্ছে আমার সাথে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি আকাশ। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই, তুই তাহলে আমাদের সাথে মজা করছিলি এতক্ষণ? কোনো কথার উত্তর দিল না ও। তারপর মাথা নিচু করে ভাবলাম, ও মারা গেছে। এটা হয়তো আমার কল্পনা, কারণ আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। সামনে তাকাই, দেখি আকাশ নেই ওখানে। আমি ভয় না পেয়ে নিজেকে বোঝাতে শুরু করলাম কল্পনাই ছিল আমার। আমি আরো সামনে এগোতে থাকি এবং কিছু দূর যাবার পর দেখি আমার এলাকার ছোট একজন বোন। অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুইও আমাকে খুঁজতে বেরিয়ে গেছিস? উত্তর পেলাম না। ভাবলাম ওর কাছে যাই, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে ও হাওয়ায় মিলিয়ে গেল। আমি আবারও কল্পনা ভেবে বসে পড়ি। রাত তখন 2টার মতো বাজে। হঠাৎ মাথা উঁচু করে তাকাতেই চোখ যায় তালের ভিটা নামের একটা জায়গায়। তালের ভিটা থেকে সোজা 2টা জমি হাঁটলেই রাস্তা, আর আমি যদি রাস্তায় পৌঁছাতে পারি তাহলে বাড়ি যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট, কারণ আমি অন্য গ্রামের কাছে এসে পড়েছিলাম। খুশিও হই, আবার ভয়ে শিউরে উঠি, কারণ ওই তাল গাছের ভিটায় ছিল অনেক ভয়ঙ্কর কিছু। ওই জায়গার মালিক ওইখানে মারা যাবার পর কেউ ওখানে চাষ করে না। আস্তে আস্তে তাল গাছ হয়ে জঙ্গল হয়ে যায়। তারপর ওর নাম হয় তালের ভিটা। তাল গাছের ভেতরে একটা বাঁকা আম গাছ ছিল। ওই গাছে মনে হয় আজ অবধি 10 থেকে 15 জন গলায় দড়ি দিয়ে মারা গেছে। আরেকটা ব্যাপার হলো, ওই গ্রামের সব অকাল মৃত্যু এবং আত্মহত্যা করা লাশগুলোর শেষ কাজ ওই তালের ভিটায় হয়। ভাবলাম একা একা যাওয়া ঠিক হবে কিনা। তারপর ভাবলাম আমার যা অবস্থা, যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে বের হতে হবে। আস্তে আস্তে গিয়ে উঠলাম এবং কোনো সময় না নিয়েই হাঁটা শুরু করলাম। অর্ধেক পথ যাওয়ার পরেই নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং খেয়াল করলাম 3টা তাল গাছের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি না চাইতেও আমি হাঁটু গেড়ে বসে পড়ি ওইখানে। বুঝতে পারছি না কি হচ্ছে। আমি না চাইতেও গায়ের সমস্ত জোর দিয়ে চিৎকার করে
কান্না করতে থাকি। একটু পর চিৎকার থামিয়ে নিজের নাকে মুখে নিজেই খামচি কাটতে থাকি। আমার বাম হাতের নখ বড় হওয়ায় নাক মুখ দিয়ে রক্ত ঝরা শুরু করে। নিজের পায়ে দাঁড়াতে পারছি না এমন অবস্থা। চেষ্টা করতে করতে একটা সময় সফল হই এবং তালভিটা ছাড়িয়ে রাস্তায় গিয়ে উঠি। রাস্তার পাশের খাল থেকেই পিপাসা মিটিয়ে নেই। বাড়ির দিকে জোরে জোরে হাঁটা শুরু করি। অনেক হাঁটার পর বাড়ির কাছে আসতেই দেখলাম আমাদের বাড়ির লোকজনে ভর্তি। সঠিক বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছে। আমি কিছু না ভেবেই দৌড়ে ঘরে ঢুকলাম। আমাকে ঘরে দেখেই মা দরজা বন্ধ করে দেয় এবং আমাকে জিজ্ঞেস করে, তুই বাড়িতে আসলি কেন? শুনে আমি তো অবাক। কিছু জিজ্ঞেস করার আগেই বাইরের লোক আমার আগমন টের পেয়ে বাড়ির দেয়ালে হামলা শুরু করে। আমি মাকে কারণ জিজ্ঞেস করলে বলে, পলাশ বলেছে আমি নাকি আকাশকে মেরে ফেলেছি। এটা শোনার পর আমি হারিয়ে গেলাম। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, পলাশ কোথায়? বাবা বললেন উনি জানেন না। বাইরের কোলাহল বেড়েই চলেছে। আমি রাগে আলমারির নিচ থেকে বড় একটা দা বের করে ছুটে যাবার চেষ্টা করলাম এবং চিৎকার করে বললাম সবাইকে, মেরে ফেলবো, আমাকে আসতে দে। কিন্তু তখনই মা আমার সামনে বাধা হয়ে দাঁড়ায় এবং বলে, কি করছিস তুই? ওরা তোকে পেলে মেরে ফেলবে। আমি শুনতে চাইলাম না, কিন্তু বাবা মা জোর করে আটকায় আমাকে, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান। তখন রাত বাজে 4টা। ঘণ্টাখানেক পরে পুলিশ আসলো এবং আমাকে থানায় নিয়ে গেল। যেহেতু একজন সাক্ষী নিজের চোখে দেখেছে আমি নিজের হাতে আকাশকে হত্যা করেছি, তাই লাশটা পোস্টমর্টম করলো না। আমার জীবন শেষ হতে চলেছে, কারণ সুব্রত তখন পলাতক আর আমার কোনো কথা কেউ বিশ্বাস করছে না। আমি কেন মারলাম তার কারণ না বলাতে আমাকে প্রতিদিন রিমান্ডে নেওয়া হতো। আমি যতক্ষণ নিস্তেজ না হতাম ততক্ষণ নানাভাবে আঘাত করা হতো। এইভাবে 6 দিন যাবার পর সুব্রতকে পুলিশ খুঁজে পেল এবং জিজ্ঞাসাবাদ করার পর তার কথার সাথে আমার কথার মিল পেয়ে লাশটা পোস্টমর্টম করার সিদ্ধান্ত নিল। কবর থেকে লাশ তুলে পোস্টমর্টম করার পর রিপোর্ট অনুযায়ী তার মরার কারণ হলো ব্রেন স্ট্রোক। আমি আর সুব্রত ছাড়া পেলাম এবং পলাশের মিথ্যা সাক্ষীর কারণে অনেক টাকা জরিমানা করল আদালত। কিন্তু এখনো সমস্যা ঠিক হয়নি। আকাশ মরে গিয়েও আমার জন্য ভয়ঙ্কর রূপে জীবন্ত হয়ে উঠেছে। আমি তার ডাক শুনতে পাই মাঝে মাঝে ঘুমের ঘোরে। কাউকে কিছু বলি না। প্রথম কিন্তু একদিন রাতে আমি আমার রুমে একা শুয়েছিলাম। হঠাৎ অনুভব করতে পারি আমার পাশে কেউ শুয়ে আছে। এত বাজে গন্ধ আর শ্বাসকষ্ট হচ্ছিল আমার। আমি পাশে ঘুরতেই দেখি আকাশ আমার দিকে তাকিয়ে। আমি চিৎকার করলাম আর চিৎকার শুনে বাবা মা দরজার কাছে এসে আমাকে দরজা খুলতে বলে। আমি দরজা খুলতে যাব, তখনই আকাশ আমাকে আঘাত করা শুরু করে। আমি আকাশের হাত ধরে আটকানোর চেষ্টা করলে ও আমার হাতের আঙুল ভেঙে ফেলে। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাবা মা অনেক চেষ্টা করে ভেতরে আসতে পারছে না। হঠাৎ সব ঠান্ডা। আমি হামাগুড়ি দিয়ে দরজার কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তখনই আকাশ বলে ওঠে, তুই আমার সাথে চল ভাই। তারপর কান্না শুরু করে। একটু পরে এসে আমার মাথায় আঘাত করে এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতালে এবং আমার পাশে বাবা মা সহ অনেক আত্মীয় স্বজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমার দিকে সবাই তাকিয়ে আমি সব খুলে বললাম এবং সবাই সিদ্ধান্ত নিল আমাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে। তারপর আমি ইন্ডিয়া যাই। সব স্বাভাবিক হয়ে যায়। 1.5 বছর পর দেশে ফিরে আসলে আবার সেই ঘটনা শুরু হয়। মানে ও আমার পিছু ছাড়েনি। ওঝা কবিরাজ দেখাতে দেখাতে বিরক্ত হয়ে যায়। তারপর বরাবরের মতো দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। প্রথমে ভেবেছিলাম সিঙ্গাপুর যাব, এজন্য পাসপোর্ট জমা দেই। যে রাতে পাসপোর্ট জমা দিলাম ওই রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং খেয়াল করি সব অন্ধকার। ফোনটা হাতে নিয়ে বাথরুমে যাই, কিন্তু বাথরুম থেকে বের হতেই অনুভব করলাম আবার সেই বাজে গন্ধটা নাকে আসছে। আমি কিছু খারাপ হবার আগেই দরজার কাছে যাই এবং দরজা খুলতে যাব, তখনই বিকট কণ্ঠে শুনতে পেলাম, তুই এই জায়গা ছেড়ে কোথাও যাবি না। আমি দরজা খুলে অন্য রুমে চলে যাই এবং বাবা মাকে সব বলি।
বাবা মা আমাকে নিয়ে একজন নামকরা কবিরাজের কাছে যান। উনি আমাকে দেখে সব বুঝতে পারেন কেন আমার এত শরীরের অবস্থা খারাপ। যে কেউ দেখলে বলবে আমার কঠিন কোনো রোগ হয়েছে। উনি একটা গোল বৃত্তের ভেতরে একটা তারার মতো আঁকা জায়গায় 5টা মোমবাতি জ্বালিয়ে আমার চোখে কালো কাপড় বেঁধে আকাশের আত্মাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু সফল হন না। তারপর আমার বাবা আমাকে ডেকে বলেন ওই আত্মা বশে আনা সম্ভব না, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওর নাগালের বাইরে পাঠিয়ে দিতে হবে, এবং সেটা করতে হবে আগামী অমাবস্যা রাতের আগে, না হলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। অমাবস্যা হতে বাকি আর মাত্র 8 দিন। তাই বাবাও আমাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন, কিন্তু বাবার একজন বন্ধু ছিল, উনি বললেন আমাকে লিবিয়া পাঠাতে, যাতে ইউরোপে গিয়ে জীবন সাজাতে পারি। প্রথমে রাজি না হলেও পরে আমার বাবা মা রাজি হলো। পাসপোর্ট জমা দেওয়ার পর আমার ভিসা আসলো। তারপর আমি এখানে চলে আসি। বিশ্বাস করেন, লিবিয়া এসেছি এত মাস হলো, এর মধ্যে 1 মিনিটের জন্য আমি হাসতে পারিনি। মনে হয় নরকে আছি। আসলে কেউ না আসলে বুঝবে না জায়গাটা কতটা ভয়ঙ্কর। আর কিছু বললাম না। লিসেনারদের কাছে ক্ষমা প্রার্থী যদি ঘটনাটি ভালো লাগে। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আমার কাহিনী। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমার ইমেল এবং ফোন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। আমি আপনার ইমেল এবং ফোন নাম্বার কারো সাথে শেয়ার করছি না। আশা করছি যে এই ঘটনাটি যারা শুনলেন তাদের ভালো লেগেছে, আর তিনি কত কষ্ট করে এই ঘটনাটি লিখছেন সেটা আমি অনুভব করতে পারছি। কারণ খুব অল্প সময়ের জন্যই তিনি ইন্টারনেট পান, এবং সেই সময়ের মধ্যেই তিনি পরিবারের সাথে যোগাযোগ করেন, আমাদের শো ডাউনলোড করেন, আবার তারই মধ্যে কোনো একটা সময় হয়তো এই ইমেলটাও ওনাকে পাঠাতে হয়েছে। আপনি ভালো থাকবেন ভাই। আপনার জীবনের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিন সেই প্রার্থনা করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা নতুন একটা ঘটনায় যাব এবং ইমেইলের পরে এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি যথারীতি আবারও আপনাদের সামনে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমাকে বলেছেন আসলাম নানা। আমি আসলাম নানার 3য় ঘটনা আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আসলাম নানার কথা আমি আমার প্রথম ঘটনায় বলেছিলাম যে উনি বর্তমানে আর দুনিয়াতে নেই। এই বছরেই উনি এই দুনিয়া থেকে গত হয়েছেন। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আসলাম নানার রুহের মাগফিরাত কামনা করবেন। আমি দোয়া করি যেন উনি ভালো থাকেন। আসলাম নানার জীবদ্দশায় উনি আমাকে বেশ কিছু ঘটনা বলেছিলেন, যেগুলো আমি আসলে একে একে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এছাড়াও আমার জীবনের এই সময়ে আমি অতিপ্রাকৃত ঘটনা এবং মানুষের অবচেতন মনের অন্ধকার দিকগুলো নিয়েও অনেক ঘাটাঘাটি করেছি। কিছু কিছু ঘটনা এমন থাকে যা শোনার পরে মনে হয় যে আমার নিজের সকল যুক্তি হয়তো বা মিথ্যে। আজকের ঘটনাটি আসলাম নানাই আমার কাছে শেয়ার করেছেন, এবং উনি যে জায়গায় থাকেন সেই জায়গার নাম হচ্ছে কিশোরগঞ্জের নিকলি উপজেলা, এবং উনি এই জায়গায় থাকতেন। আমি বারবার ছিলেন বলছি বা আছেন বলছি,
বিকজ ওনার মৃত্যুটা আসলে মেনে নেওয়াটা কঠিন ছিল আমার জন্য। ওনার বয়স তখন 80-র কোঠায়। ওনার মুখে শোনা এই ঘটনাটি কিশোরগঞ্জের এক প্রত্যন্ত গ্রামের একটি পরিবারের। তাদের জীবন তছনছ হয়ে গিয়েছিল শুধুমাত্র মানুষের হিংসে এবং প্রতিহিংসের কারণে। আসলাম নানার বলা এই ঘটনাটি আজ আমি আমার জবানিতে আপনাদের সামনে তুলে ধরছি। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের প্রকৃতি যেমন সুন্দর, ঠিক তেমনটাই রহস্যময় এবং নিস্তব্ধ। বর্ষায় থই থই পানি আর শুকনো মৌসুমে ধুধু প্রান্তর। ঘটনাটি যে সময়ের, তখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না। গ্রামের নাম এবং নির্দিষ্ট লোকেশন আসলাম নানা আমাকে স্পষ্টভাবেই বলেছিলেন, কিন্তু পরিবারের সম্মানের কথা বিবেচনা করে আমি গ্রামের একদম ভেতরের পাড়াটির নাম উল্লেখ করছি না। তবে নিকলি উপজেলার শেষ সীমানার একটি গ্রাম, যেখানে একসময় বিশাল বড় একটা দিঘি ছিল। ঘটনার সূত্রপাত একটি সাধারণ গৃহস্থ পরিবারকে কেন্দ্র করে। পরিবারের কর্তা গত হয়েছেন বেশ কয়েক বছর আগেই। বাড়িতে থাকেন বয়স্ক মা, তার এক ছেলে এবং এক মেয়ে। মেয়েটির নাম সায়রা। সায়রা তখন বেশ বাড়ন্ত বয়সের কিশোরী, দেখতে যেমন মায়াবী তেমন শান্তশিষ্ট। গ্রামের 8-10টা সাধারণ মেয়ের মতোই তার জীবন কাটছিল। তাদের বাড়িটি ছিল গ্রামের একেবারেই শেষ প্রান্তে, যেখানে বসতি শেষ হয়েছে এবং গ্রামের পেছনের জঙ্গল এবং বাঁশঝাড় শুরু। ঠিক সেই সংযোগ স্থলেই ছিল তাদের মাটির দোতলা ঘরটি। বাড়িটি পুরাতন হলেও বেশ ছিমছামে ছিল, কিন্তু বাড়ির সীমানা ঠিক বাইরেই একেবারে লাগু অবস্থায় ছিল একটি প্রাচীন এবং বিশাল বট গাছ। আসলাম রানা বলেছিলেন সেই বট গাছটি কত বছরের পুরাতন ছিল তা গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তিটিও নাকি বলতে পারতেন না। বিশাল তার কাণ্ড, ঝুড়িগুলো নেমে এসেছে মাটির সাথে এমনভাবে মিশে গেছে যেন মনে হতো গাছটি নিজেই একটি জঙ্গল। দিনের বেলাতেও সেই গাছের নিচে এক অদ্ভুত ছমছমে অন্ধকার জমে থাকত। গ্রামের মানুষ সাধারণত ওই গাছতলায় খুব বেশি একটা যেত না, বিশেষ করে দুপুরের পর এবং সন্ধ্যের পর তো একেবারেই না। কিন্তু সায়রাদের বাড়িটি একদম কাছে হওয়ায় তাদের নিত্যদিনের কাজে ওই গাছের নিচ দিয়ে যাতায়াত করতেই হতো। সমস্যাটা শুরু হলো খুব ছোটখাটো বিষয় দিয়ে, যা আসলে তেমন বেশি একটা আমলে নেওয়ার মতো ছিল না। নানার ভাষ্য মতে সায়রার মা লক্ষ্য করলেন যে তাদের বাড়ির আঙিনায় বা ওই বট গাছটির নিচে প্রায় অদ্ভুত সব জিনিস পড়ে থাকে। কখনো সিঁদুর মাখানো মাটির সরা, কখনো কালো সুতোয় পেঁচানো লেবুর টুকরো, আবার কখনো অদ্ভুত নকশা করা কাপড়ের পুটলি। গ্রামের মানুষেরা খুব সরল এবং সোজা। ওনারা এগুলোকে কুসংস্কার বা ফাজলামো ভেবে খুব বেশি একটা গুরুত্ব দিতেন না। সায়রার মাও ভাবতেন হয়তোবা গ্রামের দুষ্টু ছেলেদের কাজ বা এখানে খেলাধুলা করেছে, কিন্তু সেগুলো ঝাড় দিয়ে যখন ফেলে দিতেন বা তখন যখন পুড়িয়ে দিতেন, তখন ওনার কেমন যেন একটা অনুভূতি হতো। তবুও তিনি ঘৃণাক্ষরেও বুঝতে পারেননি যে এই ছোট ছোট আলামতগুলো আসলে এক বিশাল ঝড়েরই পূর্বাভাস। ওনারা জানতেন না যে ওনাদের অজান্তেই ওনাদের সুখের সংসারে কেউ বা কারা বিষাক্ত নজর দিতে শুরু করেছে। হঠাৎ একদিনের কথা, তখন দুপুর। সায়রার মা রান্নাঘরে ব্যস্ত, সায়রা উঠোনে কাপড় নাড়ছিল। হঠাৎ সায়রার মা লক্ষ্য করলেন মেয়েটা কেমন যেন স্থির হয়ে ওই বট গাছটার দিকে তাকিয়ে আছে। ওর হাতে ভেজা কাপড়, কিন্তু সে সেই কাপড়গুলো নিংড়েছেও না বা নাড়ছেও না। মা ডাক দিলেন, কে রে সায়রা, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? সায়রা কোনো উত্তর দিল না। মা কাছে গিয়ে ওর কাঁধে ধরে নাড়া দিতেই যেন সে চমকে উঠল। তার চোখে তখন এক অদ্ভুত ভীতি। সে ফিস ফিস করে বলল, মা, ওই গাছের ডালে কে যেন বসে আছে। মা তাকালেন, কিচ্ছু নেই, শুধু বাতাসের তোড়ে বট গাছের পাতাগুলো নড়ছে আর ঝুড়িগুলো তুলছে। তিনি মেয়েকে আশ্বস্ত করলেন, আরে তোর মনের ভুল রে মা, রোদের মধ্যে তাকিয়েছিলি তো, তাই হয়তো বা চোখে ধাঁধা লেগেছে, চিন্তা করিস না, কাপড় নেড়ে চলে আয়। কিন্তু সেটা যে মনের ভুল ছিল না,
তা প্রমাণ হতে খুব বেশি সময় কিন্তু লাগেনি। এর দিন দুয়েক পরের ঘটনা। সায়রাদের ঘরের চালে রাতে ঢিল পড়ার শব্দ শুরু হলো। প্রথমে টুপটাপ যেন ছোট নুড়ি পাথর পড়ছে, এরপর মাঝরাতে মনে হতো কেউ যেন ভারী পায়ে চালের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। গ্রামের বাড়িতে ইঁদুর বা বিড়ালের উপদ্রব থাকে, তাই প্রথম দিকে এই বিষয়টাকে তারা ইঁদুর বা বিড়ালের উপদ্রব হিসেবেই ধরে নিয়েছিলেন। কিন্তু শব্দের ধরন ছিল কিছুটা ভিন্ন। বিড়ালের পায়ের শব্দে একটা ছন্দ থাকে, কিন্তু এই শব্দ ছিল ভারী, কেমন যেন একটু গমগমে শব্দ। মনে হতো কোনো পূর্ণ বয়স্ক মানুষ খুব সাবধানে পা টিপে টিপে চালের উপরে হেঁটে বেড়াচ্ছে। সায়রার ভাই, যার নাম ছিল রফিক, উনি খুব সাহসী যুবক। উনি কয়েকবার টর্চ লাইট নিয়ে বাইরে গিয়ে দেখেছেন, কিন্তু কাউকেই দেখতে পাননি। শুধু সেই বিশাল বট গাছটি অন্ধকারের মধ্যে দৈত্যের মতো দাঁড়িয়েছিল, আর তার পাতাগুলো বাতাসের তালে তালে অদ্ভুতভাবে নড়ছে, শো শো শব্দ করছে, যেটা ছিল কোয়াইট নর্মাল। রফিক লক্ষ্য করলেন, যখনই উনি টর্চ মারেন গাছের উপরের দিকে ডালগুলো খুব অস্বাভাবিকভাবে নড়তে থাকে, যেন কোনো ভারী কিছু খুব দ্রুত এক ডাল থেকে অন্য ডালে সরে যাচ্ছে। কিন্তু কোনো পাখি বা বানর তো এত রাতে এখানে এভাবে আসার কথা না। মেইন প্রবলেমটা শুরু হলো সায়রার আচরণের পরিবর্তনের মধ্যে দিয়ে। যে মেয়েটি ছিল একেবারে জন্মনে হাসি খুশি, সে ধীরে ধীরে কেমন যেন গুমোট হয়ে যেতে লাগলো। সারাদিন ঘরের কোণে বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না। তার চোখের নিচে কালি পড়ে গেল, চেহারাটা কেমন যেন ফ্যাকাশে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সে একা বিড় বিড় করে কথা বলতো। কার সাথে কথা বলতো কেউ কিচ্ছু বুঝতে পারতো না। ওনার মা একদিন চুপি চুপি শুনলেন সায়রা যেন আবার কার সাথে কথা বলছে। তিনি আড়াল থেকে উকি দিয়ে দেখলেন সায়রা জানালার শিক ধরে বাইরে তাকিয়ে আছে এবং ফিস ফিস করে বলছে, আমি কিন্তু যাব না, তোমরা চলে যাও, কেন আমাকে ডাকছো? মা ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, কিরে মা, তুই কার সাথে কথা বলছিস? সায়রা চমকে উঠে বলল, আরে মা, তুমি দেখতে পাচ্ছ না, ওই যে গাছের নিচে কালো বোরখা পরা মহিলাটি দাঁড়িয়ে আছে। মা, সে আমাকে ডাকছে, তার কোলে একটা পুতুল। মা দ্রুত জানালায় গিয়ে দেখলেন বাইরে শুধু জমাট অন্ধকার, কোথাও কেউ নেই। কিন্তু সায়রার চোখের দৃষ্টি ছিল এতই নিশ্চিত যে মায়ের বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। এই ঘটনার পর থেকে সায়রার অবস্থা দ্রুত খারাপ হতে স্টার্ট করলো। সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিল, রাতে ঘুমোতেই পারত না। বলতো তার বুকের উপরে যেন কেউ বসে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মাঝরাতে হঠাৎ করে চিৎকার করে উঠে বসে পড়তো সে। তার চিৎকার ছিল হাড় হিম করার মতো, মনে হতো যেন কেউ জ্যান্ত তাকে ছিঁড়ে খাচ্ছে। পরিবারের লোকজন ছুটে এলে সে হিস হিস করে বলতো, ওরা আসছে, ওরা আমাকে নিয়ে যাবে। আসলাম নানা আমাকে বলেছিলেন সায়রার এই পরিবর্তন ছিল অকল্পনীয়। গ্রামের মানুষ বলা বলি শুরু করলো যে সায়রাকে নাকি জিনে ধরেছে, কেউ বলল বাতাস লেগেছে। সায়রার মা এবং ভাই প্রথমে ডাক্তার দেখালেন, কিশোরগঞ্জ সদরে নিয়ে গেলেন। ডাক্তাররা বললেন তার শরীরে নাকি কোনো রোগ নেই, মেবি মেন্টাল প্রবলেম। ঘুমের ওষুধ দেওয়া হলো, ভিটামিন দেওয়া হলো, কিন্তু তাতেও কোনো লাভ চোখে পড়ল না। বরং ওষুধের প্রভাবে সায়রা আরো বেশি ঝিমিয়ে পড়ত, কিন্তু তার ভেতরের অস্থিরতা তখনও কমত না। একদিন দুপুরের ঘটনা, রফিক ভাই বাড়িতে ছিলেন না। সায়রার মা নামাজ পড়ছিলেন। হঠাৎ বিকট এক শব্দে তিনি চমকে গেলেন। দৌড়ে গিয়ে দেখলেন সায়রা রান্নাঘরের মেঝেতে পড়ে আছে, আর তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর শরীরটা কেমন যেন বেঁকে যাচ্ছে। তার চোখ দুটো উল্টো হয়ে আছে। মা চিৎকার করে প্রতিবেশীদেরকে ডাকলেন। কয়েকজন ধরাধরি করে সায়রাকে বিছানায় শোয়ালেন। কিছুক্ষণ পর সায়রার জ্ঞান ফিরল, কিন্তু এ এক অন্য সায়রা।
তার গলার স্বর সম্পূর্ণ বদলে গেছে। চিকন মেহেলি গলার বদলে তার কণ্ঠ থেকে বের হচ্ছে এক ভারী গম্বুজ কাঁপানো পুরুষের মতো আওয়াজ। সে দাঁত কিড় মেড়ি করে বলছিল, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, আমি একে শেষ করেই যাব। এই পর্যায়ে এসে সায়রার পরিবার বুঝতে পারল এটা কোনো সাধারণ রোগ নয়, এটা নিশ্চিতভাবেই অন্য কোনো উপরি ঝামেলা। ওনারা গ্রামের মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন। ইমাম সাহেব এসে সায়রাকে দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, বিষয়টা তো সুবিধের মনে হচ্ছে না। এই বাড়িতে খুব কড়া বান মারা হয়েছে, আর এই বানের উৎস হচ্ছে ওই বট গাছ। ইমাম সাহেবের কথায় রফিক এবং তার কয়েকজন বন্ধু মিলে পরদিন সকালে সেই বট গাছ তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলেন। গাছের গোড়ায়, খোড়লে, ডালে কোথাও কিচ্ছু পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজির পরে গাছের অনেক উঁচুতে, যেখানে সাধারণত মানুষের ওঠা প্রায় অসম্ভব, সেখানে একটি ডালের ফাঁকে তারা অদ্ভুত একটি জিনিস দেখতে পেলেন। লম্বা বাঁশ দিয়ে অনেক কসরত করে সেই জিনিসটি নামানো হলো। সেটি ছিল একটি কাপড়ের তৈরি পুতুল, কালো রঙের কাপড় দিয়ে বানানো। তার গায়ে লাল সুতো এবং অদ্ভুত সব আঁকি বুকি। পুতুলটির বুকে এবং মাথায় বড় বড় মরিচা ধরা পেরেক গাঁথা ছিল, আর পুতুলের গলার কাছে প্যাঁচানো ছিল এক গুচ্ছ চুল। চুলগুলো যে সায়রার তা বুঝতে মায়ের বাকি রইল না, কারণ কিছুদিন আগেই সায়রার চিরুনি থেকে অনেকগুলো চুল উধাও হয়ে গিয়েছিল, আর সায়রার চুল ছিল কিছুটা কার্লি এবং ওই চুলগুলো ছিল কার্লি। এই পুতুলটি পাওয়ার পর বাড়ির আতঙ্ক যেন আরো বেড়ে গেল। সায়রা পুতুলটি দেখেই উন্মাদের মতো আচরণ শুরু করলো। সে ছটফট করতে লাগলো যেন ওই পেরেকগুলো তার নিজের শরীরে গাঁথা হচ্ছে। তাকে শান্ত করার জন্য রশিতে বেঁধে রাখা হতো, কিন্তু অবাক করার বিষয় হলো সায়রা সেই মোটা পাটের রশিটা এক ধাক্কাতেই ছিঁড়ে ফেলত। ওর গায়ে যেন তখন 10 জন পুরুষের মতো শক্তি। শেষমেশ বাধ্য হয়ে তার পায়ের লোহার বেড়ি পড়ানো হলো, যাকে আমরা শিকল বলি। এটা কোনো মায়ের জন্য যে কতটা যন্ত্রণাদায়ক দৃশ্য তা আসলে বলে বোঝানো যাবে না। নিজের কলিজার টুকরো মেয়েকে শিকল দিয়ে এভাবে বেঁধে রাখা, এর থেকে কষ্টের আর কি হতে পারে। আসলাম নানা আমাকে বলেছিলেন সায়রার সেই দিনগুলোর কথা মনে হলে ওনার নাকি এখনো গা শিউরে ওঠে। তিনি নিজে একদিন ওই বাড়িতে গিয়েছিলেন সায়রাকে দেখতে। তিনি দেখলেন মেয়েটি ঘরের কোণে গুটি সুটি মেরে বসে আছে, পায়ে শিকল পরানো, তার চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচে গভীর এবং ঘন কালো দাগ। কিন্তু সব থেকে ভয়ের বিষয় ছিল তার চাহনি। সে আসলাম নানার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে তাকে চেনেই না, বরং সে তাকে শিকার হিসেবে দেখছে। হঠাৎ সে খিক খিক করে হেসে উঠল। সে হাসিটা সায়রার তো ছিলই না, ওর মেবি কোনো মানুষেরই ছিল না। শুকনো পাতা মড় মড় করলে যেমন একটা কটমট শব্দ হয়, ওর গলা থেকে ঠিক একই রকম শব্দটা আসছিল। তার হাসিটা খুবই বীভৎস ছিল, প্রাণহীন। সে বলল, ঘিরে আসলাম, তামাশা দেখতে আসছিস? যা যা, পালা পালা পালা, নইলে কিন্তু তোকেও ধরবো। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাহিরে, তখন সায়রার মামা খোঁজ নিলেন একজন কামেল বুজুর্গ ব্যক্তির। ওনাকে সবাই বড় হুজুর বলে ডাকতেন। তিনি পার্শ্ববর্তী ইটনা উপজেলার এক মাদ্রাসায় শিক্ষক ছিলেন। আধ্যাত্মিক লাইনে তার বেশ নাম ডাক ছিল। সায়রার মামা অনেক অনুনয় বিনয় করে তাকে নিয়ে এলেন। হুজুর বাড়িতে পা রাখতেই থমকে দাঁড়ালেন। তিনি বটগাছটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তার কপালে চিন্তার ভাঁজ। তিনি বললেন, তোমরা তো দেরি করে ফেলেছ। এই জিনিস এই মেয়ের উপর ভর করেছে যে এটা সাধারণ জিন নয়, একে জাদুর মাধ্যমে পাঠানো হয়েছে। চালান আর কি, অনেক শক্ত একটা পান, একে তাড়ানো সহজ হবে না। সেদিন ছিল অমাবস্যার রাত।
হুজুর সিদ্ধান্ত নিলেন আজ রাতের বেলায় যা করার করতে হবে। তিনি বাড়ির উঠোনে বসলেন। সায়রাকে শেকল পড়া অবস্থাতেই সেখানে আনা হলো। হুজুর তার চারপাশে একটি বৃত্ত আঁকলেন এবং বাড়ির সবাইকে সেই বৃত্তের বাহিরে থাকতে বললেন। তিনি কড়া নির্দেশ দিলেন, শোনেন, যাই ঘটুক না কেন কেউ বৃত্তের ভেতরে ঢুকবেন না এবং ভয়ে এখান থেকে পালাবেন না। এরপরে হুজুর ভিড় ভিড় করে দোয়া পড়তে লাগলেন। প্রথমে সম্পূর্ণ পরিবেশটা শান্ত, কিন্তু হুজুরের পড়ার আওয়াজ যত বাড়তে লাগলো পরিবেশ যেন তত ভারী হতে শুরু করলো। হঠাৎ করে বাতাস যেন বন্ধ হয়ে গেল, গাছপালার পাতা নড়া বন্ধ হয়ে গেল। এক অসহ্য ভ্যাপসা গরম আর পচা মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। মনে হলো যেন অনেক দিনের পুরাতন কোনো মৃত লাশ আশেপাশে পড়ে আছে। সায়রা এতক্ষণ মাথা নিচু করেছিল। হুজুর পড়ার তেজ বাড়ানোর সাথে সাথেই সে মাথা তুলল। তার চোখ দুটো টকটকে লাল। সে হুজুরের দিকে তাকিয়ে ঠিক করে হেসে দিল। সেই আওয়াজ শুনে সবার রক্ত হিম হয়ে গেল। সে হুজুরকে কাছে ডেকে হুজুরের কানে কানে বলল, কিরে, তুই কিরে? তুই আমাকে তাড়াতে এসছিস? আমার মালিক আমাকে পাঠিয়েছে, আমি ওকে নিয়েই যাব, রক্তও খাবো। তুই যদি এখানে বেশিক্ষণ থাকিস না, তোর রক্তটাও খাবো। হুজুর শান্ত গলায় বললেন, তুই যেই হোস, আল্লাহর কালামের উপরে তো তুই নোস, তুই এই শরীর ছাড়তে বাধ্য। সায়রা এবার কিছুটা হেসে উঠল। আমি তো যাব না, আমি এই গাছের সাথে ওর সাথে বাঁধা। জানিস, আমি যতদিন আছি এই বংশের কেউ বাঁচবে না, কথা দিলাম। হুজুর তার ঝুলি থেকে একটি কালো পুতুল বের করলেন, যেটা সেই গাছ থেকে নামানো হয়েছিল। পুতুলটি দেখা মাত্রই সারা ছটফট করতে শুরু করলো। সে চিৎকার করে বলল, না না না, ওটা ধরবি না, ওটা ধরবি না, ওটা কিন্তু আমার প্রাণ। হুজুর বুঝতে পারলেন এই জাদুর চাবিকাঠি পুতুলের ভেতরেই। তিনি তার খাদিমকে নির্দেশ দিলেন আগুন জ্বালাতে। উঠোনের এক কোণে আম কাঠ আর নিম কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো। আগুনের লেলিহান শিখা যখন দাও দাও করে জ্বলছে, হুজুর তখন পুতুলটি হাতে নিয়ে আগুনের দিকে এগুলেন। সায়রার চিৎকারে তখন আকাশ বাতাস যেন কাঁপছে। সে শিকল ছিঁড়ে ফেলার প্রাণপণ চেষ্টা করছে। শিকলগুলো তার চামড়া কেটে মাংসের ভেতরে ঢুকে পড়ছে, কিন্তু সে ব্যথা অনুভব করছে না। সে শুধু চিৎকার করছে, ওটা পোড়াস না, ওটা পোড়াস না, আমি কিন্তু চলে যাব, দোহাই লাগে, ওটা পোড়াস না তোরা। হুজুর কোনো কথায় কান দিলেন না। তিনি উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে করতে পুতুলটি আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। পুতুলটি আগুনে পড়ার সাথে সাথে যে দৃশ্যটি দেখা গেল, সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। পুতুলটি সাধারণ কোনো কাপড়ের মতো পড়ল না, সেটা আগুনের মধ্যে পড়ার সাথে সাথে মনে হলো যেন জ্যান্ত কোনো প্রাণী আগুনে পড়েছে। পুতুলটি থেকে চড়চড় শব্দ বের হতে লাগলো আর কালো ধোঁয়া বের হতে লাগলো, আর সেই সাথে সায়রার মুখ দিয়ে বের হলো অমানবিক আর্তনাদ। মনে হলো হাজার হাজার মানুষ একসাথে যন্ত্রণায় যেন চিৎকার করছে। এই যন্ত্রণাময় চিৎকারে সারা গ্রাম যেন মুখরিত হয়ে গিয়েছিল। আগুনের কুণ্ডলীর ভেতর থেকে নানা রকম শব্দ আসতে লাগলো। কখনো মনে হলো কোনো বাচ্চা কাঁদছে, কখনো মনে হলো কেউ হাসছে। কালো ধোঁয়ায় সম্পূর্ণ উঠোন আচ্ছন্ন হয়ে গেল। হুজুর ক্রমাগত দোয়া পড়ে ফুঁ দিতে লাগলেন সায়রার দিকে। ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে সায়রা মাটিতে লুটিয়ে পড়ল। পুতুলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাবার পরে হুজুর সেই ছাইগুলো একটি মাটির হাঁড়িতে ভরলেন। তিনি সায়রার ভাই এবং রফিক দুইজনকে ডাকলেন। সায়রার মাকেও ডেকেছিলেন। হুজুর বললেন, এখনো এই কাজ শেষ হয়নি। এই ছাইগুলোকে এমন কিছু একটা করতে হবে, মানে এমন কোনো একটা জায়গায় রাখতে হবে যেখানে কোনো পানি পড়ে না, আর এটা করতে হবে সূর্য ওঠার আগে। গ্রামের শেষ মাথায় পুরাতন গোরস্থানের পাশে একটি বহু দিনের পুরাতন একটা জায়গা ছিল, একটা ঘরের মতো ঝুপড়ি ঘর।
হুজুর এবং রফিক, সায়রার মা সেই ঘরের দিকে রওনা হলেন। আসলাম নানাও ছিলেন তাদের সাথে সাহস জোগানোর জন্য। রাস্তাটা ছিল ভীষণ অন্ধকার। হুজুর সবাইকে সতর্ক করে দিয়ে বললেন, তোমরা যখন এই ছাইটা ফেলবে তখন পেছন থেকে অনেক রকমের ডাক আসবে, মায়ার ডাক, ভয়ের ডাক, কিন্তু খবরদার কেউ পেছন ফিরে তাকাবে না। যদি তাকাও তাহলে এই বিপদ তোমাদের সাথে করে বাড়ি ফিরবে। তারা যখন সেই পুরাতন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন পরিবেশটা ছিল মৃত্যুপুরীর মতো নীরব। শুধু নিজের পায়ের আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। সেই কুড়ে ঘরের কাছে পৌঁছতেই হুজুর দোয়া পড়ে হাঁড়ির ছাইগুলো অন্ধকারের গহ্বরে ছুঁড়ে মেরে দিলেন। ছাইগুলো ভেতরে চলে ফেলার সাথে সাথে ঘরের ভেতর থেকে অদ্ভুত কুমোট একটা শব্দ বেরিয়ে এলো। মনে হলো মাটির নিচ থেকে কেউ দীর্ঘশ্বাস ফেলল। হুজুর ইশারা করলেন দ্রুত ফেরার জন্য। ওনারা যখন ফিরতি পথ ধরলেন ঠিক তখনই ঘটল সেই চরম পরীক্ষার মুহূর্তটি। হঠাৎ পেছন থেকে, মানে সেই ঘরের কাছ থেকে সায়রার গলা শোনা গেল, একদম পরিষ্কার। সায়রা সে আগের মিষ্টি গলা। মা, মা, তোমরা আমাকে একা ফেলে যাচ্ছ কেন? মা, আমার খুব ভয় করছে। ও কিন্তু যায়নি, আমাকে নিয়ে যাও না মা। সায়রার মা থমকে দাঁড়ালেন। তার পা যেন আর চলতে চাইছে না। সন্তানের এই আর্তনাদ শুনে কোনো মা কি স্থির থাকতে পারেন? তিনি ঘুরে দাঁড়ালেন এবং সেখানে যেতে চাইলেন, কিন্তু হুজুর শক্ত করে ওনার হাত ধরে ফেললেন। ফিস ফিস করে ধমক দিলেন, চুপ, একদম তাকাবেন না। ওটা আপনার মেয়ে না, ওটা মায়া, শয়তানের ধোঁকা। আপনার মেয়ে বাড়িতেই আছে, চলুন। সায়রার মা কেঁদে ফেললেন, কিন্তু তিনি হুজুরের কথাও মেনে নিলেন। পেছন থেকে সেই কান্না জড়িত কণ্ঠস্বর ক্রমাগত বলতে লাগলো, ভাইয়া, আমাকে কি নিয়ে যাবে না? আমি তোমাদের ছাড়া এখানে একা কিভাবে থাকবো? রফিক দাঁতে দাঁত চেপে হাঁটতে লাগলো। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে জানতো এটা ছিল একটা পরীক্ষা। তারা কেউ আর পেছনে ফিরে তাকাননি। গ্রামের সীমানায় ঢোকার আগ পর্যন্ত সেই আওয়াজ তাদের পিছু নিয়েছিল। কখনো মনে হতো খুব কাছে, কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, আবার কখনো মনে হতো দূর থেকে যেন ভেসে আসছে। বাড়িতে পৌঁছানোর পর তারা দেখলেন সায়রা একেবারে ঘুমে আচ্ছন্ন, কিন্তু এবার তার শ্বাস প্রশ্বাস একেবারেই স্বাভাবিক। মুখের সেই ভীতিপ্রদ ভাবটাও কেটে গিয়েছে। একটা প্রশান্তির ছায়া নেমে এসেছে তার মুখে। হুজুর সায়রার মায়ের হাতে কিছু পড়া পানি দিয়ে বললেন, শুনুন, এই পড়া পানি দিয়ে ঘরগুলো মুছবেন আর এই পানি মেয়ের মুখে ছেটাবেন। সকাল, সন্ধ্যা, রাত 3 বেলা এই পানিটা মেয়েকে খাওয়াবেন, এবং যখনই খাওয়াবেন প্রতিবার 3 ঢোক করে খাওয়াবেন। 3 ঢোকের কমও না, 3 ঢোকের বেশিও না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ বিপদ হয়তো কেটে গেছে, বাকি আল্লাহ মালুম। পরদিন সকালে সায়রার ঘুম ভাঙল। সে আগের কিছুই মনে করতে পারল না। সে শুধু বলল তার শরীরটা নাকি খুব হালকা লাগছে, যেন অনেক দিনের ভারী কোনো বোঝা তার বুক থেকে নেমে গেছে। ওর পায়ের শিকল খুলে দেওয়া হলো। সায়রা আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এলো। কিন্তু ঘটনার শেষ এখানেই নয়। আসলাম চাচা বলেছিলেন, পাপ আসলে কখনোই চাপা থাকে না, আর ব্ল্যাক ম্যাজিক বা বান মারার একটা অলিখিত নিয়ম আছে। যদি সেটা উল্টে যায় বা কাটানো হয়, তবে যে এটা করেছে তার উপর বা তার পরিবারের উপরে সেই আঘাত ফিরে যায় 3-4 গুণ শক্তিতে। একে বলা হয়ে থাকে অনেকটা সায়েন্টিফিক ভাষায় রিভার্স ইফেক্ট। সায়রা সুস্থ হওয়ার ঠিক 3 দিন পরের ঘটনা। সায়রাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তাদের এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মাঝরাতে দাউ দাউ করে জ্বলে ওঠে তাদের গোয়ালঘর এবং রান্নাঘর। গ্রামের মানুষ যখন আগুন নেভাতে যায় তখন তারা দেখে সেই বাড়ির গৃহকর্ত্রী, সম্পর্কে সায়রার চাচি, আগুনের দিকে তাকিয়ে পাগলের মতো হাসছেন।
আর জোরে জোরে চিৎকার করে বলছেন বিভিন্ন টাইপের কথাবার্তা। এর মধ্যে এমন আছে যে সায়রা কেন ঠিক হয়ে গেল, বা সায়রার এমন অবস্থা কেন ঠিক হয়ে গেল, কে ছিল সেই হুজুর। তার চুলগুলো এলোমেলো এবং কাপড়ে আগুন ধরে গেছে, কিন্তু সেখানে তার কোনো ভ্রুক্ষেপ নেই। পরে জানা যায় এই মহিলাটি সায়রার উপরে সেই জঘন্য কালো জাদুটি করেছিলেন, কারণ তিনি ছিলেন সম্পত্তি লোভী। সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক বিভিন্ন ঈর্ষার কারণে এই জাদুটা তার করা। সায়রার বিয়ের জন্য ভালো সম্বন্ধ আসছিল, অথচ তার নিজের মেয়ের বিয়ে হচ্ছিল না। এই অন্ধ আক্রোশ থেকে তিনি এক তান্ত্রিককে দিয়ে পুতুল তৈরি করিয়েছিলেন এবং সায়রাদের বট গাছে স্থাপন করেছিলেন। আগুনে ওই মহিলার শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছিল, কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন বটে। আর বাকি জীবনটা তাকে কাটাতে হয়েছিল অর্ধমৃত অবস্থায় বিছানায় শুয়ে। তার মানসিক ভারসাম্য আর কখনো ফিরে আসেনি। গ্রামের মানুষেরা বলতো সায়রাকে তিনি যে কষ্ট দিতে চেয়েছিলেন, আল্লাহ পাক সেই কষ্ট তার জীবনের উপরে ফিরিয়ে দিয়েছেন। আসলাম নানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শোন বাবা, মানুষের হিংসে আগুনের থেকেও ভয়ানক। আগুন তো শুধু হাত পা পুড়িয়ে দেবে, শরীরটাকে পুড়িয়ে দেবে, কিন্তু হিংসে মানুষের ঈমান, আমল আর জীবন, পরকাল ইহকাল সব পুড়িয়ে ছাই করে দেয়। সায়রা এখন সম্পূর্ণ সুস্থ, ওর বিয়েও হয়েছিল এবং নিজের সংসার নিয়ে অনেক সুখেই জীবনযাপন করছিল সে। সেই বট গাছ আজ আর নেই, সেখানে নতুন বাড়ি উঠে গেছে। মানুষ ওই বট গাছ থেকে শিক্ষাও নিয়েছিল। গাছটির নিচে হয়তো বের পর থেকে কেউ জঞ্জাল ফেলতো না, বা কোনো অশুভ শক্তি সেখানে আসার সাহস করতো না। তবে নানান সময়ে বট গাছটা যখন ছিল, তখন ওখান দিয়ে নাকি অনেক টাইপের আওয়াজ শোনা যেত, যেটা কতটুকু সত্যি সেটা আসলে জানা নেই। লোক মুখে শোনা বিভিন্ন ধরনের কথা। আমাদের কানে কানে এখনো ফিসফিস করে কেউ হয়তো বা বলে, হিংসে করো না, করো না হিংসে। এই ছিল আসলাম নানার মুখে শোনা আমার এই আজকের ঘটনা। ঘটনাটি শোনার পরে আমি নিজে অনেকবার ভেবেছি, আমাদের আশেপাশে এমন কত মানুষ আছে যারা হাসি মুখের আড়ালে হিংসার বিষ লুকিয়ে রাখে। আমরা হয়তোবা তাদের চিনি না, হয়তোবা জানি না, কিন্তু তাদের এই নেতিবাচক শক্তি বা বদ নজর কখনো যে কোনো সময়ে আমাদের সাজানো এবং গোছানো বাগানের মতো সংসার তছনছ করে দিতে পারে। তাই সবসময় আমাদের সতর্ক থাকা এবং সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখা ছাড়া কোনো উপায় নেই। আশা করি আসলাম নানার এই ঘটনাটি আপনাদেরকে এই জিনিসটা একটু হলেও ভাবিয়ে তুলবে। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো না লাগলে বরাবরের মতো আমি যেটা বলি, আমি আপনাদেরকে আজও সেটাই বলবো। আপনারা আমাকে জানাতে পারেন আমি কিভাবে আরেকটু বেটার ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে পারি, বা আপনারা কি টাইপের ঘটনাগুলো চান। আমাকে যদি আপনারা সাজেশন দেন, আমি সেই অনুযায়ী ঘটনা কালেক্ট করার চেষ্টা করব আপনাদের কাছ থেকেই, এবং সেটা আবার আপনাদের কাছেই আমি পৌঁছে দেব। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com শুনতে থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।